আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ওয়ান শট ক্লাসে। আমরা আজকে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার 6 জ্যামিতিক আলোক বিজ্ঞান বা জিওমেট্রিক্যাল অপটিক্স এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সাথে একটু ডিসকাস করার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা একটু এমসিকিউ গুলো গিয়ে দেখতে ফর্মুলাগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করব আর কি। তো এই চ্যাপ্টার থেকে আসলে যে এমসিকিউ গুলো আসছে আমরা একটু যদি সাল ওয়াইজ যাই এবং গিয়ে যেতে আমরা থিওরিগুলো রিভিশন দিই এবং থিওরিগুলো কিভাবে ফর্মুলা ইমপ্লিমেন্ট করতে হয় দেখে ফেলি, তাহলে এই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো সলভ করতে অথবা থিওরিটিক্যাল এমসিকিউ গুলো দাগাতে খুব একটা ঝামেলা হবে না। তো শুরুতেই দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে ঢাকা বোর্ড 19-এর, যে 4 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটা উত্তল লেন্সের সামনে বস্তু স্থাপন করায় দ্বিগুণ বিবর্ধনের বাস্তব বিম্ব গঠিত হয়। তাহলে আমাদের এখানে প্রথমেই দেখে ফেলতে হবে যে আমার ক্লু ওয়ার্ডগুলা কোথায় কোথায় আছে। 4 সেন্টিমিটার ফোকাস দূরত্বের, তার মানে আমি এখান থেকে যে ভ্যালুটা জানি সেটা গিয়ে স্মল এফ, এবং এখান থেকে আমি তাহলে স্মল এফ এর ভ্যালুটা জেনে গেলাম। উত্তল লেন্সের কথা বলা এবং এখানে বলেছে দ্বিগুণ বিবর্ধন মানে আমাদের স্মল এম এর ভ্যালু গিয়ে 2। আর এখান থেকে আরেকটা জিনিস বলা, সেটা গিয়ে বাস্তব বিম্বের কথা বলা। ঠিক আছে, বাস্তব বিম্বের কথা যদি বলা থাকে তাহলে আমরা এখান থেকে একটা ক্লু বের করে নিতে পারি, সেটা আমাদের যে বিবর্ধনটা আসবে সেই বিবর্ধনটা হবে গিয়ে ঋণাত্মক। বাস্তব বিম্বের কথা বলাতে আমরা এখান থেকে বুঝতে পারবো এটার বিবর্ধন হবে ঋণাত্মক। তো আমাকে জিজ্ঞেস করেছে বস্তুর দূরত্ব কত, সো বেসিক্যালি আমাকে ইউ কত হবে সেটা এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা এই জন্য একটা ছোট্ট ক্লু মনে রাখবো বা এখানে একটা ছোট্ট জিনিস মনে রাখবো, সেটা আমরা যেটাকে বলি বাস্তব ধনাত্মক প্রথা। এবং আমাকে এখান থেকে যেটা মনে রাখতে হবে সেটা বাস্তব ধনাত্মক প্রথায় আমাদের সাইন কখন কোনটাকে কিরকম করে ধরতে হয়। তাহলে এই প্রথা অনুযায়ী আমাদের গিয়ে বস্তুর দূরত্বকে আমরা প্রকাশ করব ইউ দিয়ে, এবং বস্তুর দূরত্ব সব ক্ষেত্রে পজিটিভ হয়, এটা একটু মাথায় রাখবো 1 নম্বরে। তারপর গিয়ে আমাদের বস্তুর দূরত্বের পাশাপাশি যেটা মনে রাখতে হবে সেটা বিম্বের দূরত্ব আমরা ভি দিয়ে নরমালি প্রকাশ করি, এবং ভি এর ক্ষেত্রে দুইটা কেস হতে পারে, সেটা গিয়ে বিম্বের দূরত্ব পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে। তাহলে বিম্বের দূরত্ব যদি প্রশ্নে আমাদের বলে দেওয়া থাকে বাস্তব, তাহলে হবে ধনাত্মক, মানে ভি এর আগে সাইনটা আমরা প্লাস বসাবো। আর যদি গিয়ে বিম্বটা আমাদের অবাস্তব হয় তাহলে আমরা এখান থেকে সাইন বসাবো নেগেটিভ বা ঋণাত্মক। আর আমার আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা ফোকাস দূরত্ব, এটাকে আমরা স্মল এফ দিয়ে প্রকাশ করি। ফোকাস দূরত্বের ক্ষেত্রে আমরা গিয়ে মনে রাখবো যে আমাদের 3 রকম হতে পারে। একটা সমতল, যদি সমতল দর্পণ বলা হয় তাহলে সেই ক্ষেত্রে ফোকাস দূরত্ব হবে ইনফিনিটি। এর সাথে যদি আমাদের বাস্তব বলা থাকে তাহলে পজিটিভ, আর অবাস্তব বলা থাকলে আমরা এখান থেকে ধরবো নেগেটিভ। তাহলে বাস্তব ধনাত্মক প্রথা এটা সম্বন্ধে আমার শুরুতে একটু আইডিয়া থাকা লাগবে। এবার আমরা এইখান থেকে চলে যাই যে এই ম্যাথটা যখন সলভ করব তাহলে তখন সেইভাবে কিভাবে করে আমরা ভ্যালুগুলো ঠিকঠাক মতো বসাবো। তো আমাদের যেহেতু বাস্তব বিম্বের কথা বলা, বাস্তব বিম্বের ক্ষেত্রে আমাদের বিবর্ধনটা আসবে নেগেটিভ, বিবর্ধনের মান বলে দেওয়া আছে m=2। তাহলে এইখান থেকে বস্তুর দূরত্ব যখন আমি বের করতে যাব সেই ক্ষেত্রে আমরা প্রথমে গিয়ে বিবর্ধনের যে সূত্রটা সেই সূত্রটা ফেলে দিই। বিবর্ধন m সমান আমরা জানি -v ডিভাইডেড বাই ইউ, অথবা গিয়ে আমাদের এল প্রাইম ডিভাইডেড বাই এল, মানে গিয়ে বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এম এর ক্ষেত্রে আমরা এরকম একটা ফর্মুলা এখান থেকে পেয়ে গেলাম। এখন তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা দেখি ম্যাথটা করা সম্ভব হবে কিনা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্মল এম এর ভ্যালু আসতেছে -v
ডিভাইডেড বাই ইউ, এবং স্মল এম এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি বিবর্ধন হচ্ছে দ্বিগুণ, এবং যেহেতু বাস্তব বিম্বের কথা বলা, সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে বসাচ্ছি -2। তাহলে এই ক্ষেত্রে ভি এর ইকুয়েশন কি আসবে? ভি এর ইকুয়েশন আমাদের আসতেছে হচ্ছে টোয়াইজ ইউ। এখন আমাকে বলেছে বস্তুর দূরত্ব কত, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কমন একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস টু 1/f ইজ ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই আর। এই ইকুয়েশনটা আমরা হচ্ছে গিয়ে দর্পণ অথবা লেন্স দুই ক্ষেত্রে ইউজ করতে পারি, এবং এই ইকুয়েশনের মেইন কাহিনী হচ্ছে এখানে 1/f কে আমরা 2/r লিখলাম, কারণ r সমান সমান 2f, অথবা f ইকুয়ালস টু r/2। যে কোনো ক্ষেত্রে আমাদের লেন্স বা দর্পণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্ব হয় বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাও একটু মাথায় রাখবো, f ইকুয়ালস টু r/2 হয়, এবং f ইকুয়ালস টু r/2 থেকে আমরা হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটাকে নিয়ে আসতে পারি আর কি। ঠিক আছে, তাহলে f ইকুয়ালস টু r/2 থেকে আমরা 1/f সমান সমান 2/r এটা বসাতে পারি। এখন তাহলে আমরা ফর্মুলার মধ্যে বসাই দিয়ে ইউটা বের করে নিব, তাহলেই হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনের মধ্যে এইখান থেকে আমরা বসাবো হচ্ছে 1/u প্লাস ভি এর ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে গিয়ে 1/2u, আর এখান থেকে আমাদের যে 1/f আছে, f এর জায়গায় f থাকবে, f হচ্ছে গিয়ে আমাদের 4 সেন্টিমিটার, অপশনে 4টাই সেন্টিমিটার বলা, সো ইভেনচুয়ালি সেন্টিমিটারে ক্যালকুলেট করলে খুব একটা ঝামেলা হবে না। তাহলে আমরা এখান থেকে লসাগু নিয়ে ফেলবো 2u, আমাদের উপরে আসবে হচ্ছে 2 + 1, আর এখান থেকে আসবে হচ্ছে 1/4। তাহলে 2 + 1 এখান থেকে কত লেখা যাচ্ছে 3, আর নিচে থাকতেছে হচ্ছে আমাদের 2u। ইন দ্যাট কেস ক্রস গুণন করলে আমাদের এখান থেকে আসতেছে 2u ইজ ইকুয়ালস টু 4 × 3, 3 × 4 = 12, তার মানে আমাদের u এর ভ্যালু আসতেছে হচ্ছে 12 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কারেক্ট অ্যান্সার কোনটা পেয়ে গেলাম? কারেক্ট অ্যান্সার হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পেলাম। এইভাবে করে তাহলে আমরা ফর্মুলাগুলো একটু মনে রাখবো, আমাদের কোন সময় কোন ফর্মুলায় কোন সাইন বসাবো এটা একটু খেয়াল রাখতে হবে, বিবর্ধনের ফর্মুলাটা মাথায় রাখতে হবে, জেনারেল ফর্মুলাটা মাথায় রাখতে হবে, তারপর আমার ডেটা যেটা দেওয়া সেই অনুযায়ী হচ্ছে আমরা মান বসায় ক্যালকুলেশন করব। আচ্ছা, নেক্সটে চলে যাই। ঢাকা বোর্ড 19-এর আরেকটা প্রশ্ন, ওই আগের প্রশ্নটারই আবার এক্সটেনশন, সেটা হচ্ছে উত্তল লেন্সটির সহিত আমরা যদি দ্বিগুণ ফোকাস দূরত্বের অপর একটা উত্তল লেন্স স্থাপন করি, তাহলে ইনিশিয়ালি আমাদের যেটা ছিল f, এটা ছিল হচ্ছে গিয়ে 4 সেন্টিমিটার। তাহলে আমরা হচ্ছে গিয়ে এইখানে যে 4 সেন্টিমিটার দেওয়া ছিল এইটাকে আমরা ইনিশিয়ালি ধরেছিলাম হচ্ছে গিয়ে f, আর এখানে দ্বিগুণ ফোকাস দূরত্বের কথা বলা, তার মানে আমরা আরেকটা f অ্যাড করছি, যেই f প্রাইমের ভ্যালুটা হচ্ছে গিয়ে টোয়াইজ f, পূর্বে যে f ছিল তার ডবল। তাহলে এরকম একটা লেন্স আমরা স্থাপন করলাম, তো সর্বশেষ প্রতিবিম্ব কেমন হবে সেটা হচ্ছে আমার কাছে এখানে জানতে চাইছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের জানতে হবে হচ্ছে গিয়ে লেন্সের সমবায়। এইরকম কেসে আমাদের হচ্ছে গিয়ে কোনো একটা লেন্স যদি থাকে, সেই ক্ষেত্রে লেন্সের সমবায়ের যে ফর্মুলা, আমাকে সেই লেন্সের সমবায়ের ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে। তো লেন্সের সমবায়ের ফর্মুলা আমরা কিভাবে করে নিয়ে আসি? আমরা জানি হচ্ছে গিয়ে যদি আমাদের কাছে অনেকগুলা লেন্স একসাথে যুক্ত থাকে এফ 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 করে, সেই রকম ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে লেন্সের সমবায় সবগুলার ফোকাস দূরত্বকে ইনভার্স করে যোগ করে বের করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে লেন্সের সমবায় আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে তুল্য লেন্স যেটা আসবে, অনেকগুলা লেন্স পাশাপাশি একসাথে রাখার পরে সেই কমন যেই লেন্সটা আমরা বা ইকুইভ্যালেন্ট যেই লেন্সের ফোকাস দূরত্ব আমরা বের করি, সেই তুল্য লেন্সের ফোকাস দূরত্ব স্মল এফ হলে, অথবা অনেক জায়গায় বইয়ে ক্যাপিটাল এফও ধরা যায়, যদি আমাদের ফোকাস দূরত্ব স্মল এফ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে অনেকগুলা লেন্সের ক্ষেত্রে নর্মালি এরকম করে একটা ইকুয়েশন, মনে করো যে দুইটা লেন্স আছে 1/f1 1/f2, এরকম দুইটা লেন্স পাশাপাশি রাখা এভাবে করে চিন্তা করা যায়। মনে করো এখানে একটা উত্তল লেন্স আছে, তো আমরা জানি হচ্ছে গিয়ে এখানে অবতল দর্পণ উত্তল লেন্স, এদের জন্য হচ্ছে গিয়ে নর্মালি আমার বিম্ব গঠিত হয়। তো অবতল দর্পণ উত্তল লেন্সের ক্ষেত্রে যদি আমাদের অবতল লেন্স হয়, তাহলে আমরা জানি লাইটগুলো এরকম করে অবতল লেন্সে পড়ার পরে এটা অপসারী হয়ে যায়, আর যদি উত্তল লেন্স হয় তাহলে লাইটগুলো এরকম করে আসার পরে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, মানে এটা অভিসারী হয়। তাহলে অবতল দর্পণ আর উত্তল লেন্স এরা সবসময় হচ্ছে গিয়ে বিম্বকে এক জায়গায় নিয়ে আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তখন আমি এখান থেকে ইকুয়েশনগুলোর সাইন অনুযায়ী ব্যাখ্যা দিতে পারবো। মনে করো এখানে একটা উত্তল লেন্স আছে, আর তার পাশে হচ্ছে আমরা নির্দিষ্ট একটা দূরত্বে বা ডি পরিমাণ ডিস্টেন্সে এখানে হচ্ছে গিয়ে আরেকটা লেন্স রেখে দিছি। তো দুই লেন্সের সেন্টার টু সেন্টার এই একই অক্ষের উপরে দুইটা লেন্স আছে, এবং এই দুইটা লেন্সের মাঝখানের দূরত্ব হচ্ছে গিয়ে ডি। যদি এমন হয়,
তাহলে এই লেন্সের ফোকাস দূরত্ব আমরা ধরলাম হচ্ছে গিয়ে f1, আর এই লেন্সের ফোকাস দূরত্ব এটাকে আমরা ধরলাম হচ্ছে গিয়ে f2। তাহলে তুল্য লেন্সের ফোকাস দূরত্ব স্মল f হলে আমরা ফর্মুলাটা তাহলে কিভাবে লিখব? এখান থেকে লিখতে পারবো হচ্ছে 1/f is equals to 1/f1 plus 1/f2 minus plus d divided by f1 f2। ঠিক আছে, এখানে আমাদের বলা হলো 1/f is equals to 1/f1 plus 1/f2 plus d divided by f1 minus f2। আমরা এখানে মাইনাসই দিই, আমরা এই ফর্মুলার মধ্যে হচ্ছে কি এখানে মাইনাস ইউজ করি। সো এখান থেকে হচ্ছে গিয়ে মাইনাস d divided by f1 into f2। এই হচ্ছে কি আমার বেসিকলি ফর্মুলা। এখানে যে d এর পরিচয়, আমরা এখানে যে d লিখলাম, dটা হচ্ছে কি আমাদের একই অক্ষে অবস্থিত লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, একই অক্ষে অবস্থিত আমাদের এখানে সেম অ্যাক্সিসের উপরে দুইটা লেন্স রাখা, এবং এই দুইটা লেন্সের একই অ্যাক্সিসের উপরে অবস্থিত যে লেন্স দুইটা তাদের মাঝখানের ডিস্টেন্স হচ্ছে গিয়ে d। যদি এই ডিস্টেন্স না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনে এই যে d ওয়ালার যে টার্মটা d ডিভাইডেড বাই f1 f2 এটা আর তখন থাকে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে কন্ডিশন করতে পারি যে যদি d is equals to 0 হয়, মানে দুইটা লেন্স যদি একটা আরেকটার গায়ে গায়ে লাগানো থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্মল এফ এর যে ফর্মুলাটা সেটাই হচ্ছে d ওয়ালা যে টার্মটা থাকবে ওইটা আর এখান থেকে আসবে না। তাহলে সেই ক্ষেত্রে তখন আমরা হচ্ছে কি এটাকে 1/f is equals to 1/f1 plus 1/f2 এভাবে করে তখন লিখতে পারবো, মাঝখানে যদি কোনো দূরত্ব না থাকে। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা মোটামুটি পেয়ে গেলাম। এই ফর্মুলাগুলা আমরা হচ্ছে গিয়ে লেন্সের সমবায় নিয়ে যখন আমরা কাজ করব ফর বোথ সিকিউ এন্ড এমসিকিউ, তখন হচ্ছে গিয়ে আমরা এই সমীকরণগুলো এখান থেকে ইউজ করতে পারবো। তাহলে 1/f সমান সমান 1/f1 প্লাস 1/f2। এখন তাহলে আমাদের এখানে বলেছে উত্তর লেন্সটার সহিত দ্বিগুণ ফোকাস দূরত্বের আরেকটা উত্তর লেন্স স্থাপন করা হলো। তাহলে অবতল দর্পণ উত্তর লেন্সের জন্য আমাদের বাস্তব বিম্ব আসবে, তাহলে f হচ্ছে গিয়ে তখন পজিটিভ হবে। তাহলে সেই ক্ষেত্রে উত্তর লেন্সে স্থাপন করলে আমাদের দুই ক্ষেত্রে এফগুলা কেমন? দুই ক্ষেত্রে এফগুলা হচ্ছে গিয়ে পজিটিভ। তাহলে উত্তর লেন্সের কথা বলা, সেই ক্ষেত্রে আমার এফটা হচ্ছে এখানেও পজিটিভ, আবার এফ প্রাইম এটাও পজিটিভ। তাহলে এখান থেকে আমরা ফর্মুলায় সরাসরি চলে যেতে পারবো। তাহলে আমাদের এইখানে 1/f is equals to 1/f plus 1/f prime। তো এইখান থেকে আমাদের আসতেছে হচ্ছে 1/f plus 1/2f 1/f 1/2f। তাহলে আমরা এইখান থেকে ফার্দার যদি ক্যালকুলেশনে যাই, আমাদের এইখানে থাকবে হচ্ছে 1/f, এইখানে যদি আমরা টোয়াইস এফ এখান থেকে লসাগু নেই তাহলে এখানে থাকবে হচ্ছে গিয়ে 2 + 1, তাহলে এখান থেকে আসতেছে 3/2f। তো যদি 3 + 2f হয়, আমাদের স্মল এফ যেটা মানে আমাদের তুল্য লেন্সের ফোকাস দূরত্ব যেটা আসবে, সেই স্মল এফ এর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে টোয়াইস এফ ডিভাইডেড বাই 3। আমরা তো এখানে তাহলে এফ আর এফ প্রাইম ধরছি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এটাকে f1 ধরতে পারি, তাহলে আমাদের ক্যালকুলেশনে উল্টাপাল্টা হবে না। আর এটাকে হচ্ছে আমরা টোয়াইস এফ ধরার আগে এটাকে আমরা f2 ধরতে পারি। তাহলে আমাদের দুইটা লেন্স, একটা লেন্স হচ্ছে f1 আর একটা লেন্স হচ্ছে f2। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটাকে এখানে একটু কারেকশন করে দিই। আমাদের 1/f এটার জন্য আসবে হচ্ছে 1/f1 প্লাস 1/f2। তাহলে এখন আমরা ভ্যালু বসাই, 1/f2 হচ্ছে গিয়ে টোয়াইস f1 চলে আসবে, তাহলে সেই ক্ষেত্রে 1/f1 প্লাস 1/2 f1। তাহলে টোয়াইস f1 যদি এখান থেকে নিয়ে নেই, উপরে থাকবে হচ্ছে 2 + 1, তাহলে 3 ডিভাইডেড বাই টোয়াইস f1 আসবে। তাহলে স্মল এফ এর ভ্যালু আসবে হচ্ছে টোয়াইস f1 ডিভাইডেড বাই 3। এটার ভ্যালু তো তুমি অলরেডি জানো 4 সেন্টিমিটার, তাহলে 4 দুগুণে 8, এইখান থেকে আসতেছে হচ্ছে 8 ডিভাইডেড বাই 3 সেন্টিমিটার। তো 8 ডিভাইডেড বাই 3 সেন্টিমিটার মানে 3 দুগুণে 6, 2, তারপর হচ্ছে 0, 20, 3 6 18, আবার 20, 3 6 18, 2.67 এর মতো আসবে।
তাহলে আমাদের স্মল এফ এর ভ্যালু এখান থেকে আসতেছে হচ্ছে 2.67 সেন্টিমিটার। আর এইখানে বলেছে যে উত্তল লেন্সটার সহিত আমরা দ্বিগুণ ফোকাস দূরত্বের অপর একটা উত্তল লেন্স আমরা হচ্ছে গিয়ে এখান থেকে স্থাপন করলাম। তাহলে আমাদের যে তুল্য লেন্সের স্মল এফ আসলো, সেই স্মল এফ এর ভ্যালু আসলো হচ্ছে 2.67 সেন্টিমিটার, আর এর আগের বার আমরা পেয়েছিলাম ইউ হচ্ছে গিয়ে 6 সেন্টিমিটার। তাহলে এইখানে আমরা এইভাবে লিখে রাখি যে আগের অংশ থেকে আমরা পেয়েছি ইউ ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। তাহলে এখন চিন্তা করো তো, আমাদের এই যে দুইটা লেন্স আমরা পাশাপাশি রাখলাম, দুইটা উত্তল লেন্স রাখার জন্য এদের যে তুল্য লেন্সের ফোকাস দূরত্ব আসলো তার ভ্যালু আসলো হচ্ছে 2.67 সেন্টিমিটার, আর আগের অংশ থেকে আমরা পেয়েছি ইউ এর মান হচ্ছে গিয়ে 6 সেন্টিমিটার। তাহলে লক্ষ্যবস্তু আছে 6 সেন্টিমিটারে, তুল্য লেন্সের ফোকাস দূরত্ব আসছে হচ্ছে 2.67 সেন্টিমিটার, তার মানে ইউ হচ্ছে গিয়ে 2f এর বেশি দূরত্বে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ডিসিশন নিতে পারি যে বস্তু 2f এর বেশি দূরত্বে। 2f কি জিনিস? আমাদের ওই যে স্মল f হচ্ছে গিয়ে ফোকাস দূরত্ব, 2f হচ্ছে বেসিক্যালি বক্রতার ব্যাসার্ধ। তো লেন্সের জন্য আমরা তো বক্রতার ব্যাসার্ধকে আর ধরি না, লেন্সের জন্য এটাকে আমরা 2f বলি। তাহলে বস্তু 2f এর বেশি দূরত্বে আছে। 2f এর বেশি দূরত্বে থাকলে কি হয়? আমাদের 2f এর বেশি দূরত্বে আছে, বস্তু 2f এর বেশি দূরত্বে আছে। তাহলে 2f এর বেশি পরিমাণ দূরত্বে থাকলে কি হয়? বাস্তব বিম্ব হয় এবং বিম্বটা খুবই ক্ষুদ্রাকৃতির হয় বা ছোট হয়। তাহলে এখান থেকে আমাদের যে বিম্বটা আসবে সেই বিম্বটা হবে হচ্ছে গিয়ে বাস্তব ও খর্বিত। তাহলে বাস্তব ও খর্বিত কোন অপশনে আছে? বাস্তব ও খর্বিত হচ্ছে আমাদের বি নাম্বার অপশনে আছে। তাহলে বি নাম্বার অপশনটা আমার জন্য হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2f এর বেশি দূরত্বে থাকায় বাস্তব হচ্ছে এবং খর্বিত হচ্ছে বা খুবই খর্বিত হচ্ছে। যদি 2f দূরত্বে থাকে তাহলে হচ্ছে গিয়ে বাস্তব হবে এবং সমান সমান দৈর্ঘ্যের হবে। যদি 2f আর f এর মাঝখানে থাকে তাহলে হচ্ছে গিয়ে বাস্তব হবে কিন্তু বিবর্ধিত হবে। যদি ফোকাসে থাকে f এ তাহলে ওই পাশে একদম অসীমে চলে যাবে এবং বিবর্ধন সবচেয়ে বেশি হবে। আর যদি f আর আলোক কেন্দ্রর মাঝখানে চলে আসে তাহলে বিম্বটা অবাস্তব হয়ে যায় এবং যেই পাশে বস্তু আছে ওই পাশেই হচ্ছে বিম্বটা গঠিত হয়। তাহলে এই জিনিস হচ্ছে আমরা একটু মাথায় রাখবো, এইভাবে করে আমাকে একটু ক্যালকুলেশন করে এই পাশটুক বের করে নিতে হবে, আর এটা হচ্ছে গিয়ে আমার ফর্মুলাগুলা, এটা একটু মাথায় রাখবো। আচ্ছা, এইখানে দেখো আরেকটা অঙ্ক। এখানে বলেছে যে একটা নভ দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ আর অভিনেত্রের ফোকাস দূরত্ব দেওয়া। অভিলক্ষ এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে গিয়ে অবজেক্ট পিস, অভিলক্ষকে আমরা ইংলিশে বলি হচ্ছে গিয়ে অবজেক্ট পিস, আর অভিনেত্র যেটা, অভিনেত্রকে আমরা ইংলিশে বলি হচ্ছে গিয়ে আই পিস। তাহলে অভিলক্ষের ফোকাস দূরত্বকে আমরা এফ অবজেক্ট পিস এবং অভিনেত্রের ফোকাস দূরত্বকে আমরা এফ আই পিস, এভাবে করে এক্সপ্লেন করি। স্বাভাবিক দর্শনে ফোকাসিং এর ক্ষেত্রে সৃষ্ট বিবর্ধন কত হবে? তাহলে এইখানেও আবার আমার একটু মনে রাখতে হবে যে আমাদের যেহেতু নভ দূরবীক্ষণ যন্ত্রের কথা বলা, আচ্ছা যদি আমাদের এরকম নভ দূরবীক্ষণ যন্ত্রের কথা বলে দেয় তাহলে নভ দূরবীক্ষণ যন্ত্রের এরকম দুইটা স্পেশাল কেস হয়। এক নাম্বার হচ্ছে আমরা এটাকে ফোকাসিং করতে চাই স্বাভাবিক ফোকাসিং, অথবা এটাকে বলা হয় হচ্ছে গিয়ে অসীমে ফোকাসিং। তো স্বাভাবিক দর্শনে অথবা হচ্ছে অসীমে। তো যদি আমাদের এরকম স্বাভাবিক দর্শনে বা হচ্ছে গিয়ে অসীমে ফোকাসিং এর কেস বলে দেয়, এই রকম ক্ষেত্রে আমাদের দুইটা করে ফর্মুলা মাথায় রাখতে হয়, একটা হচ্ছে বিবর্ধনের আর একটা হচ্ছে গিয়ে যন্ত্রের দৈর্ঘ্যের। তাহলে যদি বলে স্বাভাবিক দর্শনে অথবা হচ্ছে গিয়ে অসীমে আমরা ফোকাসিং করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এক নাম্বার বিবর্ধনের ফর্মুলাটা আসবে হচ্ছে এফও ডিভাইডেড বাই এফই, মানে অবজেক্ট পিসের ফোকাস দূরত্ব আর আই পিসের ফোকাস দূরত্ব দুইটার রেশিও। আর যদি আমাদেরকে এখান থেকে বের করতে বলে হচ্ছে গিয়ে যন্ত্রের দৈর্ঘ্য
তাহলে যন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করে, এবং ক্যাপিটাল এল এর জন্য তখন হচ্ছে আমরা এইখানে ফর্মুলা লিখি এফও প্লাস এফি, এই দুটাকে সিম্পলি এখান থেকে যোগ করে দিলেই হয়। আবার যদি আমাদেরকে বলে স্পষ্ট দর্শনে ফোকাসিং, এটা হচ্ছে আরেকটা কেস। ঠিক আছে, যদি আমাদের বলে দেয় হচ্ছে স্পষ্ট দর্শনে ফোকাসিং, স্পষ্ট দর্শনে ফোকাসিং এর ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে কি আবার দুইটা কাজ করতে হবে। এক, বিবর্ধন বের করতে হবে, আর আরেকটা হচ্ছে কি আমাদের যন্ত্রের দৈর্ঘ্য এখান থেকে নির্ণয় করতে হবে। তাহলে যখন আমাদের স্বাভাবিক দর্শনে বা অসীমে ফোকাসিং বলবে, তখন আমাদের বিবর্ধনের ফর্মুলা হবে হচ্ছে m সমান সমান FO বাই FE। আর যখন স্পষ্ট দর্শনে ফোকাসিং এর কথা বলবে, তখন আমাদের ফর্মুলা আসবে হচ্ছে গিয়ে FO ডিভাইডেড বাই FE, তার সাথে মাল্টিপ্লাইড থাকবে 1 প্লাস FE ডিভাইডেড বাই ক্যাপিটাল D। ঠিক আছে, ক্যাপিটাল ডি কি জিনিস? ক্যাপিটাল ডি হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে এটাও একটু মাথায় রাখবো। স্পষ্ট দর্শনের এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 25 সেন্টিমিটার। লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব এটা হচ্ছে 25 সেন্টিমিটার হয়। তাহলে বিবর্ধনের ক্ষেত্রে এফও বাই এফই 1 প্লাস এফই বাই ডি, এটা হচ্ছে কি আমাদের একটা ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 1। আর আরেকটা হচ্ছে কি আমাদের ফর্মুলা নাম্বার 2, সেটা হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্যের দরকার হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের যন্ত্রের দৈর্ঘ্য ক্যাপিটাল এল, সেটার ইকুয়েশন আসে হচ্ছে এফও প্লাস ইউই। আগের বার ছিল হচ্ছে এফও প্লাস এফই, এবার হচ্ছে এফও প্লাস ইউই, মানে আইপিস মানে হচ্ছে আমাদের অভিনেত্র, সেই অভিনেত্র থেকে লক্ষ্যবস্তুটা কত দূরে আছে সেটার যোগফল। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশনকে এক্সটেন্ড করলে আসে এফও প্লাস ডি ইন্টু এফই ডিভাইডেড বাই ডি প্লাস এফই। ঠিক আছে, ডি ইন্টু এফই ডিভাইডেড বাই ডি প্লাস এফই, এই দুইটা হচ্ছে গিয়ে দিয়ে আমরা ইকুয়েশনগুলো সলভ করলেই এখান থেকে হচ্ছে ক্যালকুলেশন করে ভ্যালুগুলো ফাইন্ড আউট করতে পারবো। তাহলে যদি আমাদের এমসিকিউ মনে রাখতে হয় বা এমসিকিউ করতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই অংশগুলো একটু শুরুতেই মাথায় রাখতে হবে, কখন কোন কেসে কোন ফর্মুলা ইউজ করবো আর কি। তো আমাদের এখানে বলেছে স্বাভাবিক বা স্পষ্ট দর্শনে ফোকাসিং, সরাসরি এই ইকুয়েশন তো আর ঝামেলা নাই। আমাদের বলেছে বিবর্ধন কত হবে, তাহলে সেই ক্ষেত্রে স্মল এম এটার ইকুয়েশনে আমরা বসায় দিব এফও ডিভাইডেড বাই এফই। এফওর মান হচ্ছে গিয়ে 50 আর এফির মান হচ্ছে গিয়ে 5, দুইটাই সেন্টিমিটার ইউনিটে আছে, সো সমস্যা নাই। এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে আমাদের 10 বা 10। 10 কোথায় আছে? ডি নাম্বার অপশনে, তাহলে ডি নাম্বার অপশনটা আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ফর্মুলাগুলো একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে। নেক্সটে চলে যাই, এখানে বলেছে ফার্মাটের নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়। ফার্মাটের নীতির সাহায্যে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ দুইটাই কিন্তু ব্যাখ্যা করা যায়, এবং এটার সাহায্যে আমরা এটাও ব্যাখ্যা করতে পারি যে আলো সর্বদা সরল রৈখিক পথে চলে অথবা ক্ষুদ্রতম পথ অনুসরণ করে, যেটাই বলি না কেন। তার মানে এখান থেকে আমার তিনটাই কারেক্ট। তিনটা কারেক্ট অপশন আমাদের ডি নাম্বারে দেওয়া আছে 1 2 3, তাহলে ডি নাম্বারটা আমার জন্য হয়ে যাবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আলোক রশ্মি পানি থেকে কাছে যদি প্রবেশ করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে তিনটা অপশন দেওয়া, কোনটা হবে? তো আমাদের এইখান থেকে আলোক রশ্মি পানি থেকে কাচ মাধ্যমে প্রবেশ করছে, তাহলে এটা হচ্ছে আমরা একটা লম্বা লাইন টানলাম, এই লাইনটাকে আমরা তাহলে বলবো হচ্ছে গিয়ে বিভেদ তল। এইখানে আমরা একটা লম্বা লাইন টেনে এইটাকে আমরা ধরে একটু উপরে নিয়ে যাই। আচ্ছা, এইখানে যেটা আছে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে বিভেদ তল। ঠিক আছে, এটাকে হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল বলি। তাহলে এইখানে আছে হচ্ছে আমাদের একটা মাধ্যম এ, আর নিচে হচ্ছে গিয়ে আমাদের আরেকটা মাধ্যম আছে, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে মাধ্যম বি।
তো দুইটা আলাদা আলাদা মিডিয়াম আমরা এখানে দেখিয়ে রাখলাম। এখন এই দুই মিডিয়ামের সাথে আমরা হচ্ছে কি এখানে বিভেদ তল থেকে এরকম একটা লম্ব আঁকবো। বিভেদ তল থেকে আমরা যে লম্বটা আঁকি সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অভিলম্ব। বিভেদ তলের সাথে আমরা হচ্ছে এখানে যে লম্বটা আঁকি এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অভিলম্ব। এখন আমাদের দুইটা মাধ্যম আমাদের কাছে আছে, দুই মাধ্যমের বিভেদ তল আছে, যেমন বাতাস আর পানি হতে পারে। পুকুরের মধ্যে যদি আমরা তাকাই তাহলে পুকুরের মধ্যে কি থাকে, পুকুরের মধ্যে হচ্ছে গিয়ে নিচে এরকম পানি থাকে আর উপরে হচ্ছে বাতাস থাকে। তো বাতাস আর পানি মানে পানির একদম টপ সারফেস যেটা, ওটাকে আমরা বিভেদ তল হিসেবে ধরবো। তাহলে এটা হচ্ছে আমাদের অভিলম্ব, মাধ্যম এ আর মাধ্যম বি, দুইটা মাধ্যম আছে। দুইটা মাধ্যমের মধ্যে একটা থেকে একটায় পানি মানে লাইট আসতেছে বা আলো প্রবেশ করতেছে। তাহলে আলো যদি একটা থেকে একটা মাধ্যমে প্রবেশ করার সময় যদি আমাদের এমন হয় যে আলো মাধ্যম এ থেকে আসতেছে, এই মাধ্যম থেকে আলো এসে এইখানে হচ্ছে কি মূল বিন্দুতে এসে পড়লো, তখন আমাদের উপরের মাধ্যম আর নিচের মাধ্যম কোনটা হালকা কোনটা ঘন তার উপর বেস করে আমাদের হচ্ছে কি বেসিক্যালি সামনের দিকে আগানো লাগে এবং আলোক রশ্মি কোন দিকে যায় সেটা আমাদের ডিফাইন করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা উপরের যে মাধ্যমটা এটা হচ্ছে গিয়ে বলছে পানি থেকে কাচে প্রবেশ করতেছে। সো পানির চাইতে কাচ কিন্তু পানি হচ্ছে হালকা মাধ্যম কাচের তুলনায়, আর পানির চাইতে কাচ হচ্ছে গিয়ে ঘন মাধ্যম। তাহলে আমরা চিন্তা করলাম হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসতেছে, তাহলে মাধ্যম এ যেটা, মাধ্যম এটা হচ্ছে আমাদের হালকা মাধ্যম, আর মাধ্যম বি যেটা এটা হচ্ছে ডেন্সার বা এটা হচ্ছে কি ঘন মাধ্যম। তো হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলো এসে পড়ে তখন আলো কি করে, অভিলম্বের দিকে সরে আসে। মানে আলোর আসলে যাওয়ার কথা কোন রাস্তায়, আলোর হচ্ছে এক্স্যাক্টলি এইখানে ও যেই রাস্তায় আসছে, এই যে এখান থেকে যদি আমরা এরকম একটা ডটেড লাইন টেনে ওর সাথে মিলায় ফেলি তাহলে আলোর আসলে যাওয়ার কথা হচ্ছে বরাবর যেভাবে আসছে সেইভাবে এই ডিরেকশনে, কিন্তু আলো সেটা না যেয়ে কি করে, আলো হচ্ছে গিয়ে হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশের সময় অভিলম্বের দিকে সরে আসে। তাহলে আমরা অভিলম্বটাকে একটু উপরে লিখি, এটা হচ্ছে আমাদের অভিলম্ব বা ইংলিশে আমরা এটাকে বলি হচ্ছে গিয়ে নর্মাল। আর আলো হচ্ছে গিয়ে তাহলে কি করবে, আলো এই দিক বরাবর না যে একটু অভিলম্বের দিকে এভাবে করে সরে আসবে, ঠিক আছে। তাহলে আলোটা কি করলো, অভিলম্বের দিকে সরে আসলো হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আসে। তাহলে এইভাবে করে আমরা যদি হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে যাই, আমরা যদি হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে যাই তাহলে সেই ক্ষেত্রে তখন হচ্ছে আমরা এরকম একটা ফর্মুলা লিখি, প্রতিসরণাঙ্ক এ মিউ বি, মানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। যদি আমরা এইভাবে করে ফাইন্ড আউট করতে যাই তাহলে আমাদের আবার একটা মোটামুটি লম্বা ফর্মুলা একটু মাথায় রাখতে হবে ক্যালকুলেশনের সুবিধার জন্য, এবং এই টাইপের যত ম্যাথ আসে সবগুলো আমরা মোটামুটি এক টাইপের বক্স দিয়ে সলভ করতে পারবো। তাহলে যদি আমাদেরকে এখন জিজ্ঞেস করে যে এখানে প্রতিসরণাঙ্ক কত হবে, এ মিউ বি কত হবে, এ মিউ বি এটা বললে তাহলে আমাদের প্রতিসরণাঙ্কের সূত্র অনুযায়ী এখানে বসবে হচ্ছে মিউ বি ডিভাইডেড বাই মিউ এ, মানে যেই মাধ্যমের গেল সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক শূন্য মাধ্যমের সাপেক্ষে ডিভাইডেড বাই যেই মাধ্যম থেকে আলো আসছে, মানে যার সাপেক্ষে আমরা প্রতিসরণাঙ্ক বের করব সেটা হচ্ছে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক নিচে বসবে। তাহলে মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। আবার আলোর বেগ নিয়ে কথা বললে সি এ ডিভাইডেড বাই সিবি। তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কথা বললে আগে হচ্ছে এ তারপর নিচে হচ্ছে বি, শুধুমাত্র মিউ এর ক্ষেত্রে উল্টা, আগে বি পরে এ। তো মিউ বি বাই মিউ এ, সি এ বাই সিবি, ল্যামডা এ বাই ল্যামডা বি, তারপর হচ্ছে এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 1 বাই বি মিউ এ, মানে আমার যদি বি মিউ এ জানা থাকে তাকে ইনভার্স করে দিলে আমি আবার এখান থেকে এ মিউ বি এটা কিন্তু ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এ মিউ বি হচ্ছে মিউ বি বাই মিউ এ, সি এ বাই সিবি, ল্যামডা এ বাই ল্যামডা বি, 1 বাই বি মিউ এ, এটাকে লেখা যায় হচ্ছে গিয়ে ইউ ডিভাইডেড বাই ভি, আবার এটাকে লেখা যায় হচ্ছে গিয়ে প্রকৃত গভীরতা, এটাকে এম ইউ বি 1 বাই বি মিউ এ, ঠিক আছে, আর ইউ বাই ভি। এখানে আমরা একটা লম্বা টান দিয়ে এখান থেকে বলতে পারি হচ্ছে গিয়ে প্রকৃত দূরত্ব অথবা সরণ অথবা গভীরতা, যেটাই দেওয়া থাকুক প্রশ্নে, আর তাকে আমরা ডিভাইড করব হচ্ছে গিয়ে আপাত দূরত্ব, মানে আমাদের প্রতিসরণের জন্য
প্রকৃত দূরত্ব অ্যাকচুয়ালি কত আর আমার কাছে কত মনে হচ্ছে আপাত দূরত্বটা কত। সো আপাত দূরত্ব থাকতে পারে, আপাত সরণ থাকতে পারে, আবার আপাত গভীরতাও থাকতে পারে। এই একটা লম্বা ইকুয়েশন দিয়ে আমরা মোটামুটি হচ্ছে এইখান থেকে প্রতিসরণাঙ্ক বা মিউ রিলেটেড যে ইকুয়েশনগুলো আছে সেগুলো আমরা একটার পর একটা ডেটা অনুযায়ী বসায় ক্যালকুলেট করতে পারবো আর কি। তাহলে আমাদের এখানে আলোক রশ্মি পানি থেকে কাচে প্রবেশ করেছে। তো পানি থেকে যদি কাচে প্রবেশ করে, আর একটু ইম্পর্টেন্ট কথা বলে নেই, সেটা হচ্ছে গিয়ে এই যে আমাদের যে রশ্মিটা আসলো এটাকে আমরা কি নামে রাখবো? এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে আপতিত রশ্মি। এইখানে যে রশ্মিটা আসতেছে এটাকে আমরা হচ্ছে বলবো আপতিত রশ্মি। আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে আপতন কোণ। আপতিত রশ্মি অভিলম্বের সাথে আমার এখানে যে কোণটা উৎপন্ন করবে এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আপতন কোণ। তাহলে এইখানে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে আই। আই মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এবং ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলতে আমরা এখানে বুঝি আপতন কোণ। যদি প্রতিফলন হতো তাহলে হচ্ছে পরবর্তীতে আমাদের প্রতিফলন কোণ আসতো, বাট এখানে হচ্ছে আমাদের প্রতিসরণ হচ্ছে। তাহলে এইখানে যে রশ্মিটা বের হয়ে চলে যাচ্ছে ওই পাশ থেকে, এটাকে তখন আমরা কি নামে ডাকি? এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে প্রতিসরিত রশ্মি। প্রতিসরিত রশ্মি আবার অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করে সেই কোণকে আমরা এখান থেকে বলি হচ্ছে গিয়ে প্রতিসরণ কোণ। তাহলে এই যে এখান থেকে ও যে উৎপন্ন করলো একটা কোণ, এই কোণটাকে আমরা কি নামে ডাকবো? এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ইংলিশে রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আর। আর দিয়ে আমরা কি বুঝাবো? এটাকে আমরা বলবো হচ্ছে প্রতিসরণ কোণ। ঠিক আছে? তাহলে এইখান থেকে প্রকৃত গভীরতা দূরত্ব, এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশনও লিখতে পারি, সেটা হচ্ছে সাইন আই বাই সাইন আর। তাহলে এই যে আই এবং এখানে আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর, এই দুইটার সাইনের অনুপাত ধ্রুব সংখ্যা হয়। সো এম ইউ বি যখন লিখছি, এম ইউ বি লেখার সময় আমরা এখান থেকে তখন স্নেলের সূত্র অনুযায়ী লিখতে পারি হচ্ছে গিয়ে সাইন আই, এখান থেকে লিখতে পারি হচ্ছে সাইন আর। সাইন আই বাই সাইন আর এর অনুপাত একটা ধ্রুব সংখ্যা হয়, এটাকে আমরা মিউ বলি বা প্রতিসরণাঙ্ক বলি। এই তো, তাহলে এইখান থেকে আমাদের কোশ্চেনের মধ্যে এখন আসি। আমাদের প্রশ্নের মধ্যে বলা ছিল হচ্ছে যে আলোক রশ্মি পানি থেকে কাচে প্রবেশ করলো। পানি থেকে কাচ, পানি থেকে কাচ, যদি পানি থেকে কাছে যায় তার মানে হচ্ছে গিয়ে কাচের সাপেক্ষে পানি হালকা, তাহলে বেসিক্যালি হচ্ছে গিয়ে হালকা থেকে এটা কোন মাধ্যমে গেছে? হালকা থেকে এটা হচ্ছে গিয়ে ঘন মাধ্যমে গেছে। যদি হালকা থেকে ঘন মাধ্যমে যায় তাহলে আই এর মান অবশ্যই কি হয়? আর এর চাইতে বড় হয়, কারণ আমাদের প্রতিসরিত রশ্মি বিভেদ তলের দিকে সরে যায়। তাহলে হালকা থেকে ঘনতে গেলে আমাদের এখান থেকে কি হবে? আই এর মান আর এর চাইতে ডেফিনিটলি বড় হবে। তো আমাদের আই এর মান আর এর চাইতে বড়, প্রশ্নের মধ্যে এটা আমার অলরেডি বলে দেওয়া আছে। আচ্ছা, আর আমাকে কি বলেছে? আর আমাকে বলেছে হচ্ছে গিয়ে 2 নাম্বারে, মানে এটা হচ্ছে 1 নাম্বারটা সলভড, তারপর হচ্ছে গিয়ে আমরা 2 নাম্বারে আসি। 2 নাম্বার ডেটায় আমাদের বলা জি মিউ ডাব্লিউ কি হবে? তাহলে জি মিউ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু, আমরা ফর্মুলা লিখে ফেলবো মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই মিউ জি। এখন মিউ ডাব্লিউ এর ভ্যালু আমাকে বলে দেওয়া আছে, মিউ ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে গিয়ে 1.33 আর মিউ জি এর ভ্যালু হচ্ছে গিয়ে 1.5। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছি উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, দ্যাট মিনস অবভিয়াসলি এটা কি হবে? লেস দেন 1 হবে। তাহলে আমাদের জি মিউ ডাব্লিউ এটার ভ্যালু লেস দেন 1, এটাও কারেক্ট। ঠিক আছে? আর এই যে সাইন আই বাই সাইন আর, 3 নাম্বারে যেটা বলা সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইজ ইকুয়ালস টু, আমাদের এখানে সাইন আই বাই সাইন আর যদি হয়, দেখো খেয়াল করে, তাহলে এটার এই লাইনের একদম শুরুতে লেখা যায় হচ্ছে গিয়ে এ মিউ বি, মানে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আমাদের এখানে হালকা মাধ্যম কোনটা? পানি। ঘন মাধ্যম কোনটা? কাচ। তাহলে সাইন আই বাই সাইন আর সমান সমান আমরা লিখবো হচ্ছে গিয়ে পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক, তাহলে ডাব্লিউ মিউ গ্লাস, তাই না? সাইন আই বাই সাইন আর হবে হচ্ছে গিয়ে হালকা মাধ্যমের সাপেক্ষে
ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক, যেমন MUB লিখছি, ওখানে আমরা হালকা মাধ্যম হচ্ছে পানির, সো ওয়াটার, আর ঘন মাধ্যম হচ্ছে কাঁচ, সো গ্লাস। তাহলে ওয়াটার মিউ গ্লাস, WμG এভাবে লিখতে হবে। তাহলে WμG কি? WμG হচ্ছে গিয়ে আমাদের 1/g/μW, অথবা উল্টাভাবে বললে WμG কে বলা যায় হচ্ছে গিয়ে μg ডিভাইডেড বাই μW। এখন μg এর ভ্যালু 1.5 আর μW এর ভ্যালু হচ্ছে গিয়ে 1.33, সো উপরে বড় সংখ্যা আছে অবভিয়াসলি, দিস উইল বি গ্রেটার দেন 1। আর আমাদের এখানে বলা sin i বাই sin r লেস দেন 1, তার মানে এটা হচ্ছে গিয়ে আমাদের ভুল। দ্যাট মিন্স 1 কারেক্ট এবং হচ্ছে গিয়ে 2 কারেক্ট। 1 এবং 2 আমাদের হচ্ছে গিয়ে এ নাম্বার অপশনের মধ্যে দেওয়া, তাহলে এই নাম্বার অপশনটা আমাদের জন্য এখান থেকে কারেক্ট অ্যান্সার চলে আসবে। এইভাবে করে আমরা হচ্ছে কি একটু ফর্মুলাগুলা রিভিশন দেওয়াই দিচ্ছি, এগুলো একটু মাথায় রাখবো, কোন অঙ্কের জন্য কখন কোনটা ইউজ করতে হয় সেটা একটু ঠান্ডা মাথায় বসানো লাগবে। এবার আসি, এখানে বলেছে লেন্সের বক্রতার কেন্দ্রদ্বয়ের সংযোজক সরল রেখাকে কি বলে? আমরা জানি লেন্সের বক্রতার কেন্দ্র কই থাকে, মনে করো এখানে এরকম একটা উত্তল লেন্স আছে, এটার বক্রতার কেন্দ্র হচ্ছে কি এইখানে, আবার এটার সাথে আমরা আরেকটা লেন্সের বক্রতার কেন্দ্রকে এখানে নিয়ে সংযোগ করে দিলাম। এটার বক্রতার কেন্দ্রের সাথে আমরা একটা লাইন টেনে এখানে হচ্ছে আরেকটা লেন্সের বক্রতার কেন্দ্র, এটা মনে করো এখানে, এবং এটাকে সংযোগ করে দিলাম। তাহলে এটার এই মাথা এখানে থাকবে, এটার এই মাথা এখানে থাকবে, লেন্সটা হচ্ছে কি এরকম করে ড্রয়িং করতে হবে। ঠিক আছে? তাহলে দুইটা লেন্সের বক্রতার কেন্দ্র, এই যে এইখানে যে দুইটা পয়েন্টগুলোকে দেখতে পাচ্ছ, এই পয়েন্টগুলোকে আমরা কি বলি? এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টগুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে বক্রতার কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার বলে। ঠিক আছে? আর এই যে বক্রতার কেন্দ্রকে যখন আমরা যোগ করি, এইখানে যেটা পাওয়া যায় এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষ। ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কি প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এখান থেকে প্রিন্সিপাল অ্যাক্সিস আমাদের ডি নাম্বার অপশনের মধ্যে দেওয়া, তাহলে প্রধান অক্ষ আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে বলেছে কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক কিসের উপর নির্ভর করে? তো মাধ্যমদ্বয়ের প্রকৃতির উপর আমরা তো একটু আগেই দেখলাম যে প্রতিসরণাঙ্কের যে ফর্মুলা, এই ফর্মুলাতে প্রতিসরণাঙ্ক শূন্য মাধ্যমের সাপেক্ষে এটার উপর ডিপেন্ড করতে পারে, আলোর বেগ, ল্যামডা, ইউভি এগুলোর উপর হচ্ছে ডিপেন্ড করে, আবার সাইন আই সাইন আর আপতন কোণ এবং প্রতিসরণ কোণ কেমন হচ্ছে তার উপর বেস করেও কিন্তু এমইউবি ডিপেন্ড করে। তাহলে আমাদের মাধ্যমদ্বয়ের প্রকৃতি, এখানে কিন্তু ইকুয়েশনে কোথাও আমাদের মাধ্যম কেমন, বাতাস নাকি চারপাশে পানি নাকি চারপাশে তেল, এরকম কোনো মাধ্যম কিন্তু আমরা উল্লেখ করি নাই। আবার মাধ্যমের ঘনত্ব কেমন সেটাও কিন্তু আমরা উল্লেখ করি নাই। আবার আলোর বর্ণ কেমন হয় এটাও কিন্তু আমরা উল্লেখ করি নাই, কারণ ইকুয়েশনে আলোর বর্ণর ক্ষেত্রে কোনো কিছু বসানো নাই। সো বেসিক্যালি আপতন কোণ এবং প্রতিসরণ কোণ সাইন আই বাই সাইন আর, এদের উপরে আমাদের হচ্ছে প্রতিসরণাঙ্কটা কি করবে, ডিপেন্ড করবে। তাহলে আপতন কোণ এটা হয়ে যাবে হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। এরপরে বলেছে দেখো কোন সম্পর্কটি সঠিক। এটা তো আমরা একটু আগে ইকুয়েশনেই তোমাদেরকে দেখালাম যে যদি আমাদের এ মিউ বি এর কথা বলে, এ মিউ বি এর কথা বলে, তাহলে সেই ক্ষেত্রে আলোর বেগ দিয়ে লিখতে গেলে আমরা লিখি হচ্ছে সি এ ডিভাইডেড বাই সিবি। তো 2 নাম্বার অপশনের মধ্যে এটা আছে, সিবি ডিভাইডেড বাই সি এটা হবে না, এটা বুঝাই যাচ্ছে। আর এ মিউ বি হচ্ছে গিয়ে আমরা যদি লিখি তাহলে উল্টা করে লিখলে 1/বি মিউ এ আসবে, তাহলে এম ইউ বি 1/MUB এটা হবে না। আবার MUB যদি আমরা লিখতে যাই সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের মিউ বি মানে যেই মাধ্যমে প্রতিসরণ হচ্ছে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই যেই মাধ্যম থেকে আলো আসছে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক দিতে হয়। তো MUB হবে মিউ বি বাই মিউ এ, তো মিউ এ বাই মিউ বি এটাও হবে না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার আসতেছে হচ্ছে বি নাম্বারটা, MUB আমাদের সমান সমান আসবে CA ডিভাইডেড বাই CB। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা তাহলে নেক্সটে আরেকটা ম্যাথে চলে যাই। এখানে বলেছে কোনো প্রিজমের ক্ষেত্রে a ইকুয়ালস টু 60 ডিগ্রি এবং ডেল্টা এম হচ্ছে গিয়ে 45 ডিগ্রি। তো আমাকে বলেছে এখানে প্রতিসরণাঙ্ক কত হবে। তো প্রিজমের ক্ষেত্রে যখন আমরা প্রিজমের কথা বলবো তখন এ কে বলা হয় হচ্ছে গিয়ে প্রিজম কোণ। আমাদের এখানে যদি এরকম একটা ট্রায়াঙ্গেল থাকে, আমাদের যদি এইখানে আমরা এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকি তাহলে এটা হচ্ছে কি আমরা মোটামুটি একটা প্রিজম হিসেবে কল্পনা করতে পারি। তাহলে এইখানে আমরা যে ট্রায়াঙ্গেলটা আঁকলাম এটা যদি প্রিজম হয়, প্রিজমের একদম মাথায় এই যে বড় যে কোণটা থাকে এটা, এই কোণটাকে আমরা বলি হচ্ছে এ, এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে গিয়ে প্রিজম অ্যাঙ্গেল, বা বাংলায় আমরা এটাকে বলি হচ্ছে গিয়ে প্রিজম কোণ।
ঠিক আছে, তাহলে প্রিজম কোণ হলে এখান থেকে কি হবে, প্রিজমের মধ্যে আলো হচ্ছে গিয়ে এক পাশ থেকে এরকম করে প্রিজমের মধ্যে এসে পড়বে, এক পাশ থেকে প্রিজমের মধ্যে পড়ার পরে আলো হচ্ছে প্রিজমের মধ্য দিয়ে পাস করবে, দেন আলো আবার আরেক মাধ্যমে এইভাবে করে পাস করে চলে যাবে। তাহলে এইখান থেকে আমরা হচ্ছে গিয়ে প্রিজমের যেহেতু দুইটা তল, সো দুইটা তল দ্বারা আমরা হচ্ছে গিয়ে এরকম করে তিনটা রেখাকে ডিফাইন করতে পারি। তাহলে এই যে এখানে যেটা পড়লো এসে লাইট, এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আপতিত রশ্মি, যেটা প্রিজমের মধ্যে এসে পড়ার পরে প্রতিসরণ হয়, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে প্রতিসরিত রশ্মি। আর এখান দিয়ে ফাইনালি যেটা বের হয় এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে নির্গত রশ্মি। ঠিক আছে, তাহলে প্রিজমের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যদি প্রিজমের ইকুয়েশনে আমরা এ এর ভ্যালু জানি এবং ডেল এম হচ্ছে গিয়ে ন্যূনতম বিচ্যুতি সূত্র জানি, তাহলে প্রিজমের প্রতিসরণাঙ্ক মিউ বের করার একটা কমন ফর্মুলা থাকে। তাহলে প্রিজমের এটা বের করার সময় আমরা তাহলে ইকুয়েশনটা একটু মাথায় রাখার চেষ্টা করব। আমাদের মিউ ইকুয়ালস টু এরকম আসবে, সাইন এ প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2, তার নিচে আসবে হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই 2। এই সমীকরণে আমরা কি ইউজ করলাম, আমরা একটা ডেল্টা এম ইউজ করলাম। এই ডেল্টা এম এর মানটা মনে রাখতে হবে, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ন্যূনতম বিচ্যুতি কোণ, মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এই আমরা একটা ইকুয়েশন জেনে গেলাম। এখন আমার ইকুয়েশনে এ আমি জানি, ডেল এম জানি, তাহলে এখান থেকে আমি খুব সহজে মিউ এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো। আচ্ছা, এইখান থেকে আমরা তাহলে ইকুয়েশনে মানগুলা বসাই দিতে পারবো। এটার ক্ষেত্রে একটা শর্টকাট আমরা মাথায় রাখতে পারি, এটার ক্ষেত্রে আমরা হচ্ছে একটা শর্টকাট মাথায় রাখতে পারি যে যদি আমাদের প্রিজম কোণ হয় 60 ডিগ্রি আর হচ্ছে গিয়ে আমাদের মিউ এর ভ্যালু হয় হচ্ছে গিয়ে √2, তাহলে ওই পাশে আমাদের যে ডেল এম বা ন্যূনতম বিচ্যুতি কোণ, সেই ন্যূনতম বিচ্যুতি কোণের ভ্যালুটা আসে হচ্ছে কত, ভ্যালুটা আসে 30 ডিগ্রি। ওকে, যদি আমাদের এ এর ভ্যালু 60 ডিগ্রি হয় আর মিউ এর ভ্যালু হচ্ছে গিয়ে √2 হয়, তাহলে সেই ক্ষেত্রে ডেল এম এর মান আমরা এখান থেকে সরাসরি 30 বসাতে পারি। তো আমাদের এ এর মান 60, এর মান 60 মিলছে, বাট ডেল এম এর মান আমাদের 30 ডিগ্রি না, ডেল এম এর মান দেওয়া 45 ডিগ্রি, তাহলে প্রতিসরণাঙ্ক √2 হবে না। তো সেই ক্ষেত্রে আমাকে এখানে কি করতে হবে, এখন ওই যে ক্যালকুলেশন করে তারপর হচ্ছে কি এখান থেকে দেখতে হবে যে ওভারঅল প্রতিসরণাঙ্কের মানটা কেমন আসে। তো আমরা এই বেসিকলি হচ্ছে গিয়ে মান বসায় ক্যালকুলেশন করে ফেলবো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইখানে মিউ বের করব, মিউ বের করার সময় আমাদের ইকুয়েশনে তাহলে বসাতে হবে সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2, তার নিচে থাকবে হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সাইন এ প্লাস ডেল এম দুইটার ভ্যালু আমি জানি, সো 60 প্লাস 45/2 ডিভাইডেড বাই সাইন 60/2। তার মানে আমাদের উপর থেকে 60 আর 40 100 105, 105 হাফ, তার মানে হচ্ছে কত 50 আর ওখানে আড়াই 52, সাইন 52.5 আর হচ্ছে গিয়ে সাইন 30, এই দুইটার ভ্যালুর যা রেশিও আসে দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের এখান থেকে সাইন 52.5 এটার ভ্যালু আসতেছে হচ্ছে 0.79335, এটাকে আমরা যদি সাইন 30 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 1.5867, 1.5867, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে কি 1.58 ধরে নিতে পারি, কারণ এটার ধারে কাছে আর কোনো অপশন নাই, আর 1.58 হচ্ছে মোর অ্যাকুরেট অ্যান্সার হিসেবে বি নাম্বার অপশনের মধ্যে দেওয়া। তো যদি আমি রাউন্ড অফ করতাম তাহলে এটাকে 1.6 ধরা যেত, কিন্তু রাউন্ড অফ কেন করব, আমার তো 1.5867 আছে, তো 1.5867কে যদি আমি রাউন্ড অফ করি তাহলে আমার আসে হচ্ছে কি 1.58, এরপরে আমি যদি 8কে সরাই তাহলে আমার আসবে হচ্ছে 1.6, বাট 1.6 এর চাইতে 1.58 হচ্ছে মোর অ্যাকুরেট, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার আসবে হচ্ছে 1.58। নেক্সটে যাই, এখানে বলেছে একটা আলোক রশ্মি বায়ু থেকে কাচে প্রবেশের সময় আংশিক প্রতিফলিত এবং আংশিক প্রতিসরিত হয়। তো বায়ু থেকে কাচে যাচ্ছে, দ্যাট মিন্স প্রতিসরণাঙ্ক আমার এখানে বলে দেওয়া আছে। বায়ু থেকে যদি কাচে যায় তাহলে আমাদের যে প্রতিসরণাঙ্কটা বেসিক্যালি দেওয়া, এটা হচ্ছে বায়ুর সাপেক্ষে এ মিউ জি,
বায়ুর সাপেক্ষে গ্লাসের যে প্রতিসরণাঙ্ক সেটা। তো আপতন কোণ 45 ডিগ্রি যদি হয়, আমাকে বলেছে প্রতিসরণ কোণ এখান থেকে কত হবে। ইজি, একদম সহজে বের করা যাবে। আমাদের এইখান থেকে এ মিউ জি এইটার ভ্যালু হচ্ছে আমাকে বলে দেওয়া, এবং আমরা জানি হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে গেলে আমরা এখানে স্নেলের সূত্রটা বসাই দিতে পারি, সাইন আই বাই সাইন আর। তো আপতন কোণ 45 ডিগ্রি বলা, দ্যাট মিনস হচ্ছে আমি ইকুয়েশনে আই এর ভ্যালুটা কত হবে সেটা অলরেডি জানি। তাহলে সেই ক্ষেত্রে আমার এইখান থেকে বের করতে হবে হচ্ছে সাইন আর। সাইন আর এর ভ্যালুটা আসবে হচ্ছে গিয়ে সাইন আই, আই এর ভ্যালু হচ্ছে গিয়ে 45। এটাকে আমরা ডিভাইড করব কত দিয়ে, এ মিউ জি দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে গিয়ে 1 ডিভাইডেড বাই √2, আর এখানে এ মিউ জির ভ্যালু হচ্ছে গিয়ে 3 ডিভাইডেড বাই 2। তার মানে আমার এখান থেকে উপরে চলে যাচ্ছে হচ্ছে 2 × 1 2, আর নিচে থাকতেছে হচ্ছে গিয়ে 3√2। এখন 2 মানে হচ্ছে গিয়ে আবার √2 × √2, এটা আমরা সবাই আবার জানি। আর এখান থেকে নিচে আছে হচ্ছে গিয়ে 3√2, সো একটা √2 কাটা যায়, আমাদের অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে √2 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনে কি বের করতে বলেছে, আমাদের আর বের করতে বলেছে। তাহলে আর এর ইকুয়েশন আসবে হচ্ছে সাইন ইনভার্স √2 ডিভাইডেড বাই 3। সাইন ইনভার্স √2 ডিভাইডেড বাই 3 আমাদের হচ্ছে বি নাম্বার অপশনের মধ্যে দেখা যাচ্ছে। তাহলে বি নাম্বার অপশনটা আমার জন্য হয়ে যাবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে সাইন ইনভার্স √2 ডিভাইডেড বাই 3। আচ্ছা, নেক্সটে চলে যাই। এখানে বলেছে প্রতিসরণাঙ্ক মিউ যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা কেমন দাঁড়াবে। এখন প্রতিসরণাঙ্ক যদি মিউ গ্রেটার দেন 1 হইতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি এখানে তোমাদেরকে একটা অঙ্কের মধ্যে কেসটা দেখায় আসছিলাম যে মিউ যদি আমার গ্রেটার দেন 1 হতে হয়, মিউ এর ভ্যালু, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হয়, ডাব্লিউ মিউ জি বের করতে হয়। মানে পানি মাধ্যমের সাপেক্ষে গ্লাস, মানে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমাকে এখানে ফাইন্ড আউট করতে হয়। তাহলে যদি আমাদের এখানে কোশ্চেনে বলে দেয় যে আমাদের কি করতে হবে, আমাদের বের করতে হবে হচ্ছে গিয়ে মিউ গ্রেটার দেন 1, মিউ গ্রেটার দেন 1 হতে হলে তাহলে আমাদের এখান থেকে কি করা লাগে, আমাদের হচ্ছে ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক সেটা হচ্ছে গিয়ে আমাদের উল্টা করে ফেলতে হবে, হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যম। তাহলে এইখান থেকে খেয়াল করে দেখো, আমাদের এখানে অনেকগুলো অপশন দেওয়া। আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, আলোকরশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয়। তো কোনটা এখান থেকে কারেক্ট সেটা হচ্ছে আমাকে এখান থেকে একটু বের করতে হবে আর কি। আচ্ছা, তাহলে এবার তুমি চিন্তা করো একটু, আমরা একটু উল্টা প্রসেসেই আসি। আমাদের প্রথম কথা যে যদি আমাদের মিউ গ্রেটার দেন 1 হতে হয়, আমরা চিন্তা করলাম যে এরকম হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো আসতেছে, উপরেরটা হচ্ছে হালকা, নিচেরটা হচ্ছে ঘন। তাহলে আমাদের হালকা মাধ্যম এইখান থেকে হচ্ছে গিয়ে আলো এখানে আসলো, এবং আলো এখানে পড়ার পরে আলোর যাওয়ার কথা কোন দিক দিয়ে, আলোর যাওয়ার কথা এই সোজা রাস্তা দিয়ে, বাট তা না যে আলো হচ্ছে গিয়ে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে অভিলম্বের কাছাকাছি একটু সরে আসবে বা অভিলম্বের দিকে সরে আসবে। তাহলে হালকা মাধ্যমে আমাদের এখানে আই এর ভ্যালুটা কেমন, আই এর ভ্যালুটা হচ্ছে এতটুকু, আর আর এর ভ্যালুটা কেমন, আর এর ভ্যালুটা হচ্ছে গিয়ে এতটুকু। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাইন এখান থেকে তাহলে আমরা বলতে পারি যে আই আপতন কোণ আর হচ্ছে গিয়ে গ্রেটার দেন আর, যদি এটা হয় আই গ্রেটার দেন আর হবে। তাহলে মিউ এর ভ্যালু, সাধারণত মিউ এর ভ্যালু কিন্তু আমাদের সবগুলাই 1 এর চাইতে বেশি আসে। আমরা যখনই মিউ নেই তখনই আমরা দেখতে পাচ্ছি 1.33, তারপর 1.5। তাহলে আমরা এইখান থেকে এই জিনিসও একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে বায়ু গ্রেটার দেন বায়ু মাধ্যমের মিউ যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্রক্সিমেটলি আমরা 1 ধরে নিই, যদিও এক্স্যাক্টলি 1 না, 1.00667, বাট বায়ু মাধ্যমের মিউ হচ্ছে গিয়ে আমরা মোটামুটি 1 এর কাছাকাছি ধরে নিই। শূন্য মাধ্যমের জন্য মিউ হচ্ছে গিয়ে 1। তাহলে বায়ু মাধ্যমের মিউ হচ্ছে গিয়ে গ্রেটার দেন 1, মানে অলমোস্ট ইকুয়ালস টু 1। এবং বায়ুর চাইতে অন্যান্য যে মাধ্যম আছে, বায়ুর চাইতে বাকি সব মাধ্যমই মোটামুটি ঘন। তাহলে আমরা অন্যান্য যে সকল মাধ্যমের কথা বলি, অন্যান্য মাধ্যমে আমাদের মিউ এর ভ্যালু
গ্রেটার দেন কি হয়, মিউ এর ভ্যালু গ্রেটার দেন 1 হয়। তাহলে প্রতিসরণাঙ্ক মিউ গ্রেটার দেন 1 যদি আমাদের হচ্ছে গিয়ে দরকার পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আলোক রশ্মিকে অবশ্যই কি করতে হবে, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসতে হবে এবং আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা কি হইতে হবে, বড় হবে। হালকা আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তাহলে কিন্তু আর মিউ এর ভ্যালু গ্রেটার দেন 1 থাকে না, ঘন মাধ্যম থেকে যদি আমাদের হালকা মাধ্যমে আসে। তাহলে বায়ু মাধ্যমের মিউ ইজ ইকুয়ালস মানে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 1 এবং অন্যান্য মাধ্যমে মিউ হচ্ছে গিয়ে গ্রেটার দেন 1। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশন ওয়াইজ আমরা বলতে পারি সাইন আই বাই সাইন আর, এটা হচ্ছে কি আমাদের কি হবে, গ্রেটার দেন 1 হবে। এবং সাইন আই বাই সাইন আর যদি গ্রেটার দেন 1 হয় তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আই গ্রেটার দেন আর হবে। তাহলে আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, আপতন কোণ প্রতিসরণ কোণের চাইতে বড় হবে এবং ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, এই অপশনটা তাহলে হচ্ছে আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে, 2 and 3। 2 and 3 হচ্ছে সি নাম্বার অপশনে থাকবে। সো সি নাম্বার অপশনটা আমার জন্য হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তাহলে এবার নেক্সটে চলে যাই। নেক্সটে আমাদের বলেছে কোনটি মধ্যম রশ্মি। আমরা এটা সবাই জানি, বেনিয়া সহ কলার মধ্যে মধ্যম রশ্মি হচ্ছে হলুদ, তাই না? তাহলে আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। এরপরে বলেছে কেরোসিনের প্রতিসরণাঙ্ক কত। তো কেরোসিনের প্রতিসরণাঙ্ক কত, এর জন্য আমাদের সি নটের ভ্যালু দেওয়া, মানে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর সি কে যেটা আছে সেই সি কে এর ভ্যালু দেওয়া। তাহলে কেরোসিনের প্রতিসরণাঙ্ক যখন আমরা বের করব, এটার জন্য আমরা হচ্ছে গিয়ে মিউ বের করতে গেলে আমাদের হচ্ছে গিয়ে সি নট ডিভাইডেড বাই সি কে, এটা দিয়ে মান বসাই দিলে এখান থেকে রেজাল্ট চলে আসবে। তাহলে সি নটের ভ্যালু হচ্ছে, আমরা একবারে ক্যালকুলেটরেই বসাই তাহলে সরাসরি অ্যান্সার চলে আসে। 10 টু দি পাওয়ার 8 10 টু দি পাওয়ার 8 কাটা যাবে, 3 ডিভাইডেড বাই 2.08, রেজাল্ট আসে হচ্ছে 75/52, সো 1.44230, 1.44230 মানে এরকম আসে। সো 1.44 হচ্ছে আমাদের কারেক্টলি সি নাম্বার অপশনে আছে, এটাকে আমরা তখন 1.44 ধরে নিতে পারি। আচ্ছা, নেক্সটে আমাদের বলেছে লেন্সের ক্ষমতার ক্ষেত্রে নিচের কোন সমীকরণটি সঠিক। লেন্সের ক্ষমতা আমরা একটু আগেই তোমাদের দেখিয়েছিলাম যে যখন আমরা লেন্সের ক্ষমতার কথা বলি, লেন্সের ক্ষমতাকে আমরা হচ্ছে যে একক দিয়ে প্রকাশ করি সে এককের নাম হচ্ছে গিয়ে ডায়োপ্টার, তাই না? লেন্সের ক্ষমতা হচ্ছে আমরা প্রকাশ করি কি দিয়ে, লেন্সের ক্ষমতাকে আমরা প্রকাশ করি হচ্ছে পি দিয়ে, এবং এই পি এর ইকুয়েশন তখন হচ্ছে আমরা 1/f লিখি। আমরা যদি তুল্য লেন্স বের করতে পারি, সেই তুল্য লেন্সের পি ইজ ইকুয়ালস টু 1/f। তুল্য লেন্সের ক্ষেত্রে এফ হতে পারে বা একটা সিঙ্গেল লেন্সের জন্য এফ হতে পারে। পি ইকুয়ালস টু 1/f, ফোকাস দূরত্বকে উল্টা করে দিলে আমার এখান থেকে লেন্সের পাওয়ারটা চলে আসে, আর এখান থেকে এককটা হচ্ছে গিয়ে ডায়োপ্টার। ঠিক আছে, আমরা এখানে বাংলায় লিখে দিই, এটাকে আমরা বাংলায় হচ্ছে গিয়ে ডায়োপ্টার বলতে পারি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা আবার একটু এখান থেকে মাথায় রাখার চেষ্টা করব। আমাদের যখন লেন্সের ক্ষমতা রিলেটেড কোনো কিছু জিজ্ঞেস করবে তখন হচ্ছে আমরা সরাসরি এই ফর্মুলাটা দিয়ে কাজ চালাতে পারবো। তো পি সমান সমান 1/f, এবং অবশ্যই মাথায় রাখতে হবে আমরা এখানে যে এফটা লিখবো সেই এফটা কিন্তু অবশ্যই হচ্ছে গিয়ে এফ যেটা, এটা অবশ্যই আমাদের কিসে নিতে হবে, মিটার এককে থাকতে হবে। ওকে, স্মল এফ হচ্ছে মিটার এককে, আর পাওয়ার আসবে কোন এককে, পাওয়ার আসবে হচ্ছে গিয়ে ডায়োপ্টার এককে। এই তাহলে আমাদের পি সমান সমান 1/f, এটাকে আমরা কোন এককে নিব, মিটার এককে নিব, তাহলে পি সমান 1/f মিটার। আচ্ছা, এরপরে বায়ু থেকে অন্য কোনো মাধ্যমের ভিতর একটা আলোক রশ্মি প্রবেশ করার পর তার বেগ 15% হ্রাস পায়। তো আমাদের এখানে বের করতে বলেছে হচ্ছে প্রতিসরণাঙ্ক কত হবে। তাহলে মিউ ক্ষেত্রে আমরা জানি হচ্ছে বেগ নিয়ে কথা বললে এ মিউ বি ইজ ইকুয়ালস টু সি এ ডিভাইডেড বাই সি বি। তো আমাদের বলেছে বায়ু থেকে অন্য কোনো একটা মাধ্যমের ভিতর, তার মানে আমাদের এখানে শুরুতে হচ্ছে গিয়ে বায়ু মাধ্যম সি এয়ার বা সি নট, আমরা এখানে সি এয়ার লিখতে পারি, আর এটা হচ্ছে কি অন্য কোনো একটা মিডিয়াম, সেটাকে আমরা হচ্ছে গিয়ে সি এম লিখতে পারি। তো সি এয়ারে যা ছিল বেগ, সি এয়ারে আমাদের 15% হ্রাস পায়। তো সি এয়ারের ক্ষেত্রে আমরা যদি বেগ 100 ধরে নিই তাহলে আমাদের সি এম এ বেগ কতটুকু কমে যাবে, 15% হ্রাস পাবে। তাহলে 100 থেকে এখান থেকে 15 কমে গিয়ে যা থাকে সেটা আসবে। তাহলে এই পাশে আমাদের এখানে থাকতেছে হচ্ছে 100, আর এখানে আমরা এটাকে ডিভাইড করব কত দিয়ে, 85 দিয়ে।
এটা করলে আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে 100 ডিভাইডেড বাই 85 আমাদের 20/17 আসে। সো 1.17647 1.17647 এরকম একটা আসে। তাহলে এরকম হচ্ছে কি আমাদের ভ্যালু আসলো। এখন 1.176 এটাকে যদি রাউন্ড অফ করতে যাই 1.5, 1.33, 1.2 কোনোটাই তো আসলে সিস্টেম মতো আসলো না। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করতে গেলে আমরা হচ্ছে কি এটাকে 1.18 ধরতে পারি, যেহেতু এখানে 6 আছে। সো রাউন্ড অফ করলে আমরা এখান থেকে মিউ এর ভ্যালুটা হচ্ছে ধরে নিতে পারি 1.8। ঠিক আছে, 1.18। এবার যাই, যদি 2D এবং 3D ক্ষমতার দুইটা লেন্স পরস্পরের সংস্পর্শে রাখা হয় তাহলে এখানে তিনটা অপশনের মধ্যে কোনটা কোনটা কারেক্ট হবে এটা বের করতে বলেছে। তো তুল্য লেন্সের ক্ষমতা হবে 5D, আমাদের দুইটা লেন্স পরস্পর সংস্পর্শে রাখা, দুইটারই পজিটিভ হচ্ছে গিয়ে পাওয়ার। তাহলে 1 নাম্বার কেসে আমাদের পাওয়ার যেটা আসবে সেই পাওয়ার হচ্ছে গিয়ে ইনিশিয়াল যে দুইটা লেন্স রেখেছি তাদের পাওয়ারের যোগফল। তাহলে এখান থেকে একটা হচ্ছে গিয়ে 2D আর একটা হচ্ছে গিয়ে 3D, যোগ করলে আমাদের এখান থেকে আসবে হচ্ছে 5D। দ্যাট মিন্স আমাদের তুল্য লেন্সের ক্ষমতা আসবে 5D, দ্যাটস কারেক্ট। 2 নাম্বারে আমাদের এইখানে বলেছে যেটা, সেটা হচ্ছে লেন্স দুটির তুল্য ফোকাস দূরত্ব 0.2 মিটার। তাহলে 2 নাম্বারে আমাদের হচ্ছে গিয়ে তুল্য ফোকাস দূরত্ব বের করতে হবে। তাহলে P = 1/f হলে F = কি হবে? F = হবে হচ্ছে 1/p। তাহলে আমরা এখান থেকে 1/5 করে ফেলবো, এবং 1/5 করলে আমাদের আসবে হচ্ছে গিয়ে 0.2 মিটার, যেহেতু আমাদের ফোকাস দূরত্ব মিটারে আসে। তো 0.2 মিটার, এটার মানে হচ্ছে কি আমরা এখান থেকে কনভার্ট করলে পাবো 20 সেন্টিমিটার। তো 0.2 মিটার আমার অলরেডি আছে, লেন্স দুটির তুল্য ফোকাস দূরত্ব 0.2 মিটার, এটাও হচ্ছে গিয়ে মোটামুটি কারেক্ট ডেটা। এরপরে আমরা চলে যেতে পারি হচ্ছে দ্বিতীয় লেন্সটির বিবর্ধন ক্ষমতাতে। দ্বিতীয় লেন্সটির বিবর্ধন ক্ষমতা 1.75। তো বিবর্ধন ক্ষমতা মানে কি? বিবর্ধন ক্ষমতা মানে আমাদের এটা হচ্ছে গিয়ে কিসের ভ্যালু? এটা হচ্ছে কি আমাদের স্মল এম এর যে ভ্যালু সেটা হচ্ছে কি আমাকে এখান থেকে বলে দেয়া আছে। তাহলে 3 নাম্বার কেসে চলে যাই। আমাদের এম এর ফর্মুলা কি? এম এর ফর্মুলা হচ্ছে 1 + d ডিভাইডেড বাই f। এখন এখানে আমরা f কোনটা ইউজ করব? যেহেতু দ্বিতীয় লেন্সের কথা বলা, সো সেই ক্ষেত্রে m = 1 + d/f2 এটা হচ্ছে কি আমাদের ইউজ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 প্লাস এটাকে এইভাবে লিখতে পারি d × 1/f2, তাই না? d এর সাথে আমরা হচ্ছে কি এখানে 1/f2 এভাবে করে আলাদা করে গুণ করে লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 + d, আবার 1/f হচ্ছে গিয়ে পাওয়ার, তার মানে হচ্ছে কি আমাদের যে পাওয়ারটা আছে p2 সেটাকে হচ্ছে এখান থেকে d এর সাথে গুণ করে দিলেই আমার রেজাল্ট চলে আসবে। তাহলে 1 + d হচ্ছে আমাদের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বর মান হচ্ছে 25 সেন্টিমিটার। সো এই d এর ভ্যালু যেটা, d এর ভ্যালুটা আমরা হচ্ছে এইখান থেকে অলরেডি জানি। d এর ভ্যালুটা হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার, অর এটাকে আমরা বলতে পারি হচ্ছে 0.25 মিটার। তাহলে এই ভ্যালুটা আমাদের অলরেডি জানা আছে। তাহলে 1 + 0.25, তার সাথে আমাদের p2 গুণ হবে। p2 হচ্ছে গিয়ে 3 ডায়োপ্টার। তাহলে এটার সাথে আমরা হচ্ছে গিয়ে 3 কে মাল্টিপ্লাই করব। তাহলে 3 × 0.25 0.75 আসবে এখান থেকে, আর তার সাথে হচ্ছে আমরা অ্যাড করব 1, তাহলে আমাদের 1.75 আসতেছে। সো এইখান থেকে আমাদের রেজাল্টটা তখন চলে আসে 1.75। ঠিক আছে, তাহলে এই যে বেসিক্যালি আমাদের সবগুলোই কারেক্ট। 1.75 বলা, এটা আমরা চেক করে দেখলাম, এটাও হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। তার মানে 1, 2, 3 সবগুলো অপশনই আমাদের জন্য কারেক্ট। নেক্সটে চলে যাই। এখানে বলেছে প্রিজমের ন্যূনতম বিচ্যুতি অবস্থানে। তাহলে এখান থেকে আমাদের একটু মনে রাখতে হবে যে যদি আমাদের ন্যূনতম বিচ্যুতি অবস্থানের কথা বলে, মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল, তাহলে ন্যূনতম বিচ্যুতি অবস্থানে যখন আমাকে এরকম একটা কন্ডিশন বলে দিবে প্রশ্নের মধ্যে, তখন আমার এখানে হচ্ছে গিয়ে একটু ফর্মুলাগুলোকে মডিফাই করে নিতে হবে। যখন ন্যূনতম বিচ্যুতি অবস্থানে বলবে তখন 1 নাম্বার কথা হচ্ছে আমাদের I1, মানে প্রথম আমাদের প্রিজম তো এরকম, সো এই পাশে একটা প্রতিসরণ তল, এই পাশে একটা প্রতিসরণ তল, দুইটা তল আছে। তো প্রথম প্রতিসরণ তলে যে আপতন কোণ হবে আর দ্বিতীয় প্রতিসরণ তল থেকে যে কোণটা বের হবে, দুইটার জন্য আমার I1 এবং I2 দুইটার ভ্যালুই এখান থেকে সমান আসে। তাহলে I1 আর I2 সমান। এখন আমরা হচ্ছে গিয়ে ডেলের ইকুয়েশনে এটাকে বসায় একটু মডিফাই করে ফেলতে পারি। আমরা জানি হচ্ছে গিয়ে ডেল
এম বা ডেল এর ইকুয়েশন, ডেল ইজ ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। I1 প্লাস I2 মাইনাস এটা হচ্ছে ডেল, মানে এই ডেল মানে হচ্ছে গিয়ে শুধুমাত্র বিচ্যুতির কথা বললাম। তাহলে সেই ক্ষেত্রে ডেলের মানটা যদি আমরা ডেল্টা এম বসাই, মানে ন্যূনতম বিচ্যুতি বসাই, তাহলে এখান থেকে আসবে হচ্ছে I1 প্লাস I1 মাইনাস এ, অথবা এটাকে লেখা যায় হচ্ছে 2I1 মাইনাস এ। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা যখন I1 বের করব, I1 এর মান আসবে হচ্ছে গিয়ে এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2। I1 এর তখন মান আসবে হচ্ছে এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2। তাহলে এটা একটু মাথায় রাখবো। I1 এর জন্য আমরা সরাসরি হচ্ছে এই বক্সটাকে ইউজ করতে পারি। আর এখানে 2 নম্বরে আরেকটা কন্ডিশন মনে রাখতে হবে, যখন ন্যূনতম বিচ্যুতি অবস্থানের কথা বলবে তখন R1 সমান সমান R2 এখান থেকে চলে আসে। R1 এবং R2 দুই মাধ্যমের আমাদের দুই তলের প্রতিসরণ কোণগুলো এখান থেকে কি হয়, সমান হয়। তাহলে সেই ক্ষেত্রে যদি R1 সমান সমান R2 হয়, এখন আমরা তাহলে এইভাবে করে লিখতে পারি যে আমাদের প্রিজম কোণ এ, এটার ইকুয়েশন হচ্ছে R1 প্লাস R2। তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন লিখতে পারি R1 প্লাস R1। তার মানে হচ্ছে কি আমাদের এর ইকুয়েশন আসতেছে হচ্ছে টুয়াইস R1, যেখান থেকে আমরা R1 এর ইকুয়েশনটা লিখতে পারি হচ্ছে গিয়ে a ডিভাইডেড বাই 2। R1 এর ইকুয়েশনটা আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে a ডিভাইডেড বাই 2। এটা তাহলে একটু মাথায় রাখার চেষ্টা করব। এইখান থেকে ক্যালকুলেশনে যখন যেই কেসগুলো বলবে সেই কেসগুলো দিয়ে আমি মোটামুটি অঙ্ক করতে পারবো আর কি। তাহলে I1 হবে a প্লাস ডেল এম বাই 2, R1 হবে হচ্ছে a ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি অবস্থানের কেস। তাহলে প্রিজমের ন্যূনতম বিচ্যুতির অবস্থানে এখন আমরা আসো কন্ডিশনগুলো মিলাই, কোনটা কোনটা আমার এখান থেকে মিলতেছে। R1 সমান R2 এটা মিলতেছে, কারেক্ট। I1 সমান I2 এটা মিলতেছে, কারেক্ট। ডেল্টা এম এটার ইকুয়েশন আসে I1 প্লাস I1 মাইনাস এ, মানে 2I1 মাইনাস এ। বাট এই 2I1 মাইনাস I2 এরকম কোনো ইকুয়েশন কিন্তু আমার কাছ থেকে আসতেছে না। তাহলে 1 and 2 কারেক্ট, 1 and 2 হচ্ছে আমাদের এ নাম্বার অপশনের মধ্যে দেওয়া। সো এই নাম্বার অপশনটা আমার জন্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা এখানে এভাবে করে বলি, প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি অবস্থানে। আচ্ছা, নেক্সট আমাদের বলেছে পিকিউ লক্ষ্যবস্তুর বিম্বের জন্য কোনটা সঠিক। তাহলে পিকিউ কোথায় আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এফ, আর এটা হচ্ছে আমাদের আলোক কেন্দ্র। তাহলে এফ এবং আলোক কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মধ্যে পিকিউ থাকলে আমরা জানি হচ্ছে গিয়ে লক্ষ্যবস্তু কি হয়, অবাস্তব হয়, সোজা হয়, বস্তু যে পাশে আছে সেই পাশে থাকে। তাহলে যদি লক্ষ্যবস্তু এইখানে লিখি আমরা, আমাদের লক্ষ্যবস্তু যদি এফ এবং আলোক কেন্দ্রের মধ্যে থাকে, তাহলে আমাদের বিম্বটা কেমন হয়, অবাস্তব সোজা, তাই না? তাহলে আমাদের এখান থেকে বাস্তব বাস্তব এই দুইটা অপশনই তো বাদ, আর অবাস্তব সোজা দুইটাই ট্রু। তাহলে এখান থেকে একটা আছে খর্বিত, একটা হচ্ছে বিবর্ধিত। অবাস্তব আর সোজা হলে সেটা হচ্ছে গিয়ে খর্বিত হয় না, ওইটা বিবর্ধিত হয়। তাহলে অবাস্তব সোজা বিবর্ধিত বস্তু যে পাশে আছে এটা হচ্ছে সেই পাশেই তখন গঠিত হয়। তাহলে এটা হচ্ছে আমরা জানলাম আমাদের এখান থেকে। তাহলে এটার সবগুলো অপশন এখান থেকে মিলতেছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে বলেছে নিচের কোন বর্ণের বিচ্যুতিকে গড় বিচ্যুতি বলে। এটা আমরা সবাই জানি, হলুদ বর্ণের বিচ্যুতিকে হচ্ছে কি আমরা গড় বিচ্যুতি বলি, যেহেতু হলুদ মধ্যরশ্মি। তারপর একটা নভ দূরবীক্ষণ যন্ত্রের স্বাভাবিক ফোকাসিং এর জন্য বিবর্ধন ক্ষমতা 7, অভিলক্ষ্য অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, অভিনেত্রের ফোকাস দূরত্ব কত হবে বের করতে বলেছে। তাহলে বিবর্ধন ক্ষমতা আমরা জানি এটা হচ্ছে স্মল এম এর ভ্যালু, অভিলক্ষ্য আর অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব যেটা, এটাই বেসিক্যালি হচ্ছে গিয়ে যন্ত্রের দৈর্ঘ্য, যেটাকে আমরা ক্যাপিটাল এল বলি। আর অভিনেত্রের ফোকাস দূরত্ব কত, তার মানে আমাকে এফ ই এইটার ভ্যালু কত হবে সেটা হচ্ছে আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে আমাদের প্রশ্ন দেখো, ক্লু ওয়ার্ড কোথায়। ক্লু ওয়ার্ড হচ্ছে গিয়ে 1 নাম্বার এটা কিসের কেস, দূরবীক্ষণ যন্ত্র, নভ দূরবীক্ষণ যন্ত্রের কেস। এবং আরেকটা ক্লু ওয়ার্ড হচ্ছে গিয়ে স্বাভাবিক ফোকাসিং, আমাদের এটা বলে দিছে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লু নাম্বার
2 আর এটা হচ্ছে আমাদের ক্লু নাম্বার 1। তাহলে নভ দূরবীক্ষণ যন্ত্রের স্বাভাবিক ফোকাসিং, স্বাভাবিক বা অসীমে ফোকাসিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে এম এর সূত্র জানি, FO ডিভাইডেড বাই FE হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে স্মল এম এর ইকুয়েশনটা বসাই দিতে পারি, FO ডিভাইডেড বাই FE, এবং স্মল এম এর ভ্যালু হচ্ছে গিয়ে 7। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশন থেকে FO সমান সমান লিখতে পারি হচ্ছে 7 FE। ওকে, আমার হচ্ছে কি এখান থেকে FE-টাই দরকার, সো FO সমান সমান 7 FE লেখা যায়। আবার অভিলক্ষ্য অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটা একটা ইকুয়েশন। তাহলে একটা ইকুয়েশন হচ্ছে এটা, সেকেন্ড ইকুয়েশন হচ্ছে আমাদের ক্যাপিটাল L, এটার ভ্যালু বলে দেওয়া আছে 40 সেন্টিমিটার, এবং আমরা জানি স্পষ্ট দর্শনের ফোকাসিংয়ে FO প্লাস FE এইটার ভ্যালু হয় হচ্ছে গিয়ে আমাদের 40। তো আমরা কি করব, এই FO কে হচ্ছে গিয়ে 7 FE দিয়ে কনভার্ট করে ফেলবো। তাহলে এখান থেকে আমাদের চলে আসবে হচ্ছে 7 FE প্লাস FE, তার মানে আমাদের এখান থেকে থাকতেছে 8 FE। তো আমাকে বলেছে অভিনেত্রের ফোকাস দূরত্ব কত, তাহলে সেই ক্ষেত্রে আমাদের FE এর ভ্যালু কত হবে, FE এর ভ্যালু হবে হচ্ছে গিয়ে 40 ডিভাইডেড বাই 8। তাহলে আমাদের এখান থেকে কত আসতেছে এটার ভ্যালু আসতেছে হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে FE এর ভ্যালু আমি এখান থেকে সহজে বের করে ফেলতে পারলাম। এক্স্যাক্ট 5 সেন্টিমিটার হচ্ছে এই নাম্বার অপশনের মধ্যে দেওয়া, তাহলে এই নাম্বার অপশনটা আমার জন্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে সামনে যাই। আমাদের বলেছে প্রিজমে বিচ্যুতির রাশিমালা কোনটা, আমরা জানি ডেল সমান সমান I1 প্লাস I2 মাইনাস এ। তোমাদেরকে আমি একটা সূত্রের মধ্যে বলে দিয়েছিলাম যে প্রিজমে বিচ্যুতির রাশিমালা যদি কখনো জিজ্ঞেস করে তাহলে হচ্ছে ডেল সমান সমান I1 প্লাস I2 মাইনাস এ হয়। ন্যূনতম বিচ্যুতি বললে তখন হচ্ছে আমরা I1 প্লাস I1 মাইনাস এ, তখন হচ্ছে I1 এর ইকুয়েশন এখান থেকে বের করতে পারতাম। উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। তাহলে আমাদের এখানে প্রশ্নটা বলেছে যে চিত্রে সৃষ্ট বিম্বের দূরত্ব কত হবে। তাহলে আমাদের এখানে একটা লেন্স রাখা, লেন্স হচ্ছে গিয়ে এইখান থেকে কতটুকু দূরত্বে রাখা, PQ লেন্স, এটা হচ্ছে অবজেক্টটা বা এটা হচ্ছে বস্তুটা, এই যে PQ, এই বস্তুটা হচ্ছে গিয়ে এইখানে আমাদের লেন্স থেকে 1.5 F পরিমাণ দূরত্বে রাখা, সো এটা হচ্ছে আমার জন্য U এর ভ্যালু। আর বিম্বটা হচ্ছে এইখানে গঠিত হয়েছে, আমাকে বলেছে চিত্রে সৃষ্ট বিম্বের দূরত্ব কত। তার মানে হচ্ছে এই যে আমাদের এটা বিম্ব, এই যে আমাদের এখানে যে বিম্বটা তৈরি হয়েছে, এই যে লম্বা, এই বিম্বটা হচ্ছে গিয়ে বেসিকলি এইখান থেকে নিয়ে কতটুকু দূরে, এইখান থেকে নিয়ে এই দূরত্বটুকু কত, এই ভি এর ভ্যালুটা এটাই হচ্ছে আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে বলেছে। আর স্মল এফ এর ভ্যালু তো আমি জানি, এটা হচ্ছে ফোকাস দূরত্ব স্মল এফ। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র বসাই দিই, নর্মাল ফর্মুলা যেটা হওয়ার কথা, 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস টু 1/f। ওকে, তো আমাকে এখান থেকে বের করতে বলেছে হচ্ছে গিয়ে v, তাহলে ইন দ্যাট কেস 1/v, এটার ইকুয়েশন আসবে হচ্ছে 1/f মাইনাস 1/u। 1/f 1/f এর কত থাকলো, 1/u এর জায়গায় আমরা হচ্ছে গিয়ে এখন 1 ডিভাইডেড বাই 1.5f এটা ইউজ করব। u এর জায়গায় আমরা বসাই দিব হচ্ছে 1.5f। তাহলে এখান থেকে আমরা লসাগু নিব হচ্ছে গিয়ে 1.5f। এটা যদি লসাগু নেই তাহলে উপরে থাকবে হচ্ছে গিয়ে 1.5, এখান থেকে মাইনাস হবে হচ্ছে গিয়ে 1। তাহলে সেই ক্ষেত্রে আমাদের উপরে থাকবে হচ্ছে গিয়ে 0.5 আর নিচে থাকবে হচ্ছে গিয়ে 1.5 স্মল এফ, যেটাকে আবার আমরা বলতে পারি হচ্ছে গিয়ে 5 ডিভাইডেড বাই 15 স্মল এফ। সো এখান থেকে থাকতেছে হচ্ছে 1/3f। ঠিক আছে, এখান থেকে থাকতেছে হচ্ছে 1/3f। তাহলে এইখানে আমাদের এখন ভ্যালু বসাইতে হবে। আমাদের এই ক্ষেত্রে যেহেতু এই পাশে বিম্বটা তৈরি হচ্ছে, বিম্বটা হচ্ছে বাস্তব উল্টা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে ভি এর ইকুয়েশন কত আসে, ভি এর ইকুয়েশন আসে হচ্ছে গিয়ে 1/3f কে উল্টা করলে যা আসে সেটা। তাহলে ভি এর ইকুয়েশন আসতেছে হচ্ছে থ্রাইজএফ, ভি এর ভ্যালু থ্রাইজএফ, ডি নাম্বার অপশনের মধ্যে দেওয়া। তাহলে ডি নাম্বার অপশনটা আমার জন্য হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, ইজি, জাস্ট মান বের করলেই হয়ে যাচ্ছে। এরপর আমাকে সেম কোশ্চেনে বলেছে যদি PQ লক্ষ্য বস্তুটি লেন্স হতে 0.5 মিটার দূরত্বে স্থাপন করা হতো, মানে এখানে কতটুকু দূরত্বে আছে এখন 1.5। আমাকে বলেছে যে যদি লক্ষ্য বস্তুটা আমরা লেন্স হতে 0.5 মিটার দূরে রাখতাম, দ্যাট মিনস আমার ইউ এর ভ্যালু এত আসতো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিম্বটা কেমন হইতো। তাহলে এবার একটু ট্রিকটা বুঝো, আমাদের এইখানে হচ্ছে গিয়ে স্মল এফ এর ভ্যালু এটা, তাহলে এখানে স্মল এফ এর ভ্যালু যদি এটা হয়, এইটা যদি আমার জন্য 1.5 পরিমাণ দূরত্ব হয় বা 1.5f পরিমাণ দূরত্ব হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই পয়েন্টটা যদি f হয়, এই পাশেও আমাদের তাহলে এরকম একটা পয়েন্ট আসবে। এই পয়েন্টটাকে তাহলে আমরা নাম দিতে পারবো f।
আর আমাদের পিকিউ লক্ষ্যবস্তুটা লেন্স থেকে 0.5 মিটার দূরত্বে যদি রাখি, তাহলে আগের বার আমাদের যে লক্ষ্যবস্তুটা ছিল 1.5 এর দূরত্বে, এখন আমাদের লক্ষ্যবস্তুটা ঢুকবে হচ্ছে গিয়ে এইখানে। এখন আমাদের লক্ষ্যবস্তুটা ঢুকে যাবে কোথায়? এইখানে, মানে হচ্ছে কি আমাদের এফ এর চাইতেও কম ডিস্টেন্সে, এবং মোটামুটি আমরা এই সেন্টার থেকে নিয়ে এটার ডিস্টেন্সটুকু হিসাব করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে গিয়ে 0.5 এফ। তো 0.5 এফ বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের এফ এবং আলোক কেন্দ্রের মধ্যে 0, আমরা এইভাবে করে তাইলে লিখি যে 0.5 এফ। এটা পড়তেছে কোথায়? এফ এবং আলোক কেন্দ্র ও এর মধ্যে, তাই না? তাহলে এফ এবং আলোক কেন্দ্র ও এর মধ্যে যদি আমাদের 0.5 এফ লক্ষ্যবস্তু থাকে, এফ এবং আলোক কেন্দ্র ও এর মধ্যে আমরা লক্ষ্যবস্তু রাখলে আমরা জানি বিম্ব যেন কি হয়? অবাস্তব সোজা বিবর্ধিত হবে। তাহলে প্রথম কথা, বিম্ব অবাস্তব হবে, এটা হচ্ছে কি আমরা মোটামুটি এখান থেকে দেখতে পাচ্ছি দ্যাট ইজ ট্রু। বিম্বের বিবর্ধন হবে অবভিয়াসলি, কারণ সোজা এবং বিবর্ধিত বিম্ব হবে, এবং বিম্ব লেন্সের পেছনে গঠিত হবে। তাহলে বিম্ব অবাস্তব সোজা বিবর্ধিত হবে, এবং যেহেতু অবাস্তব বিম্ব, সো বস্তু যে পাশে আছে ওই পাশেই তৈরি হবে, তাই না? তাহলে বস্তু যেই পাশে আছে ওই পাশেই যদিও তৈরি হয়, দ্যাট মিনস আমার লেন্সের সামনে বলতে এটা লেন্সের পেছনে তৈরি হওয়া, মানে হচ্ছে কি আমার বেসিক্যালি বস্তু যে পাশে আছে সেই পাশেই তৈরি হচ্ছে। দ্যাট মিনস আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 2 3, সবগুলাই আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সটে যাই। এখানে বলেছে একটা প্রিজমের ন্যূনতম বিচ্যুতি অবস্থানে আপতন কোণের মান পাওয়া গেল 40 ডিগ্রি, আর প্রিজমটির প্রিজম কোণ হচ্ছে গিয়ে 50 ডিগ্রি। তো প্রিজমটির প্রিজম কোণ যেহেতু বলা, তার মানে এটা হচ্ছে এ, আর আপতন কোণের মান যেহেতু বলা, তার মানে এটা হচ্ছে প্রিজমের জন্য আই। এখন আমাকে বলেছে প্রথম তলে প্রতিসরণ কোণ কত হবে। তাহলে একটা প্রিজমের আমাদের এখানে ক্লু কোথায়? ক্লু হচ্ছে গিয়ে এইখানে, ক্লু হচ্ছে ন্যূনতম বিচ্যুতি অবস্থানে, এটা হচ্ছে আমাদের ক্লু 1। এই একটা ক্লু দিয়ে মোটামুটি কাজ করা যাবে। তো প্রথম তলে প্রতিসরণ কোণ আমরা এখান থেকে যেটা জানি, আমাদের ন্যূনতম বিচ্যুতি অবস্থানে কি হয় যেন? R1 is equals to R2 is equals to A divided by 2 হয়। তাহলে আমরা A এর ভ্যালু যদি জানি, R1 বা R2 বের করা খুবই সহজ। আমাদের 50 ডিগ্রি, এটাকে জাস্ট 2 দিয়ে ডিভাইড করে 25 ডিগ্রি বের করে নিয়ে আসতে হবে। তাহলে 25 ডিগ্রি আমাদের কত নাম্বার অপশনে আছে? বি নাম্বার। সো বি নাম্বারটা আমার জন্য কারেক্ট অ্যান্সার। প্রথম তলের প্রতিসরণ কোণ, দ্বিতীয় তলের প্রতিসরণ কোণ দুইটাই বেসিক্যালি আমার 25 ডিগ্রি হবে। এখন বলেছে দ্বিতীয় তলে আলোর আপতন কোণ কত হবে। তো দ্বিতীয় তলে আলোর আপতন কোণ কত সেটা তো হচ্ছে কি আমরা অলরেডি জানি, আমাদের প্রথম অবস্থানে বা প্রিজমের ন্যূনতম বিচ্যুতি অবস্থানে আপতন কোণের মান হচ্ছে কি 40 ডিগ্রি। প্রিজমটার প্রিজম কোণ ছিল 50 ডিগ্রি। এখন আমাদের এইখানে কিন্তু ন্যূনতম বিচ্যুতি অবস্থানে আমরা R1 পেয়ে গেছি। সো R1 এর ভ্যালু বেসিক্যালি যা, এইখান থেকে আপতন কোণ এর ভ্যালুটাও সেটাই। তাহলে দ্বিতীয় তলে আপতন কোণ আসলে আমাদের প্রথম তলের যেই বিচ্যুতি কোণ আছে বা প্রথম তলের যে R1 কোণটা আছে সেটাই হবে। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে আবার 25 ডিগ্রি। তাহলে কারেক্ট অ্যান্সার হবে 25 ডিগ্রি। R1 R2 দুইটাই কিন্তু বেসিক্যালি একই। সো প্রথম তলে আমার যেই প্রথম তলের জন্য প্রতিসরণ কোণ যেটা, সেটাই আবার দ্বিতীয় তলের আপতন কোণ হিসেবে কাউন্টেড হবে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করব। প্রথম তলের প্রতিসরণ কোণ যেটা, দ্বিতীয় তলের আপতন কোণও ওই অ্যাঙ্গেলটাই ও মেজার করে বা ওই অ্যাঙ্গেলটাও মেনটেন করে এসে পড়বে। দ্বিতীয় তলে আবার নির্গমন কোণ একটা বের হবে। তাহলে R1 সমান সমান R2। ওই নির্গমন কোণ I2 যেটা, সেই I2টা হচ্ছে আমাদের এই I1 এর সমান হবে, মানে 40 ডিগ্রি সমান হবে।
তাহলে গেল। এবার আমাদের +5D ক্ষমতার উত্তল লেন্সের আমাদের এখানে জিজ্ঞেস করেছে ফোকাস দূরত্ব কত। খুবই সোজা। সো ফোকাস দূরত্ব স্মল এফ হচ্ছে 1/p। তাহলে এখান থেকে আমরা দিব হচ্ছে গিয়ে 1/5। 1/5 করলে আমাদের আসবে হচ্ছে 0.2 মিটার। যেহেতু সবগুলো অপশন সেন্টিমিটারে দেওয়া, 0.2কে 100 দিয়ে গুণ করে আমরা এটাকে কনভার্ট করে ফেলবো হচ্ছে সেন্টিমিটারে। তাহলে আমাদের রেজাল্ট আসবে 20 সেন্টিমিটার। নেক্সট, প্রিজমের ক্ষেত্রে আমাদের প্রিজমের এখানে 3টা ইকুয়েশন দেওয়া। তো আমাদের এখানে জিজ্ঞেস করেছে প্রিজমের ক্ষেত্রে কোনটা কোনটা কারেক্ট। তো প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতির একটা সূত্র আছে I1 + I2 - A, এটা আমরা তোমাদেরকে অলরেডি দেখিয়েছি। সো এটা হচ্ছে কি আমাদের জন্য কারেক্ট। অ্যান্ড A এর ক্ষেত্রে R1 + R2 এটাও কারেক্ট। এই দুইটা ইকুয়েশন ইউজ করে কিন্তু আবার আমরা ন্যূনতম বিচ্যুতি অবস্থানে R1 এবং I1 এর ভ্যালু বের করতে পারি। কিন্তু ডেলের ইকুয়েশন হচ্ছে R1 + R2 - I1 + I2, এরকম ইকুয়েশন আমরা হচ্ছে গিয়ে জানি না। তাহলে সেক্ষেত্রে ডেলের ইকুয়েশন হবে হচ্ছে I1 + I2 - A। যেই ইকুয়েশনটাকে আমরা ফার্দার হচ্ছে গিয়ে সামনের দিকে যদি নিয়ে যাই, তাহলে ইকুয়েশনটা থেকে লিখতে পারি I1 + I2 মাইনাস A এর এই ভ্যালুটুকু বসায় ফেললে আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে R1 + R2। এই ভ্যালুটুকু বসায় ফেললে আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে R1 + R2। তাহলে এই হচ্ছে কি আমাদের মোটামুটি ইকুয়েশনগুলো। এখন এই R1 + R2 - I1 + I2 এটা তো হচ্ছে না, তার মানে আমাদের 2 এবং 3 এই দুইটা হচ্ছে গিয়ে কারেক্ট। 2 এবং 3 আমাদের সি নাম্বার অপশনে আছে। সো সি নাম্বারটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এরপরে বলা, সূর্যের আলোর বিচ্ছুরণে কোন রংটি থাকে না? বে, নি, আসহ, কলা। বেগুনি থাকে, কমলা থাকে, লাল থাকে, কিন্তু হচ্ছে গিয়ে কালো আমরা কখনো সূর্যের কাছ থেকে পাই না। সো কালো রংটা আমরা তখন দেখতে পাই না। এই লেন্সটা কি নামে পরিচিত? আচ্ছা, লেন্সের অনেক রকমের নাম হয়, সেই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে কোন তলে আলো এসে পড়তেছে। এখানে হচ্ছে এখানে আলো এসে পড়বে, তারপর এটা হচ্ছে গিয়ে এদিক দিয়ে বের হয়ে যাবে। সো এটা একটা উত্তল লেন্স। এবং উত্তল লেন্সের মধ্যে প্রকারভেদ হচ্ছে, এখানে প্রথমে অবতল তল, তারপর হচ্ছে উত্তল তলে এসে আমাদের এখান থেকে বের হচ্ছে। সো এটা হচ্ছে একটা অবতলোত্তল লেন্স হিসেবে আমরা তখন কাউন্ট করব। তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা অবতল, তারপর আরেক পাশে হচ্ছে উত্তল লেন্স। তাহলে উত্তল লেন্সের প্রকারভেদ হচ্ছে সমতল লেন্স, দুইটা উত্তলই উত্তল হতে পারে। একটা হচ্ছে সমতলোত্তল লেন্স, সেটা হচ্ছে গিয়ে একটা পাশ সমতল একটা পাশ উত্তল থাকতে পারে। আর একটা হচ্ছে গিয়ে অবতলোত্তল লেন্স, যেটা হচ্ছে গিয়ে এইটা। তাহলে এখান থেকে আমাদের অবতলোত্তল লেন্সের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা সামনের দিকে আগাই। সরু প্রিজমের ক্ষেত্রে কোনটা সঠিক? আবারও সরু প্রিজমের জন্য স্পেসিফিক ফর্মুলা আছে, এটা হচ্ছে আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। যদি আমাদের কোশ্চেনে সরু প্রিজমের কথা বলে, সরু প্রিজম বলতে সাধারণত এ এর মান দুইভাবে ব্যাখ্যা করে। সরু প্রিজম বলতে নর্মালি এ এর মান 6 ডিগ্রির কম বোঝায়, আবার আরেক বইয়ের মধ্যে এ এর মান 10 ডিগ্রির কম ধরে দেওয়া আছে। তো এ এর মান হচ্ছে কি আমরা 10 ডিগ্রির কম পেলে সাধারণত সরু প্রিজম ধরি। সরু প্রিজম হচ্ছে দুইভাবে ব্যাখ্যা করে। প্রিজম কোণের মান 6 ডিগ্রির ছোট, আবার কোনো কোনো জায়গায় ব্যাখ্যাটা এইভাবে আসে যে প্রিজম কোণের মান হচ্ছে গিয়ে 10 ডিগ্রির ছোট। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এটাকে সরু প্রিজম বলতে পারি। সরু প্রিজমের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে ডেল সমান সমান মিউ মাইনাস 1 ইন্টু এ। সরু প্রিজমে আমাদের বিচ্যুতির ফর্মুলা যদি জানতে চায়, ডেল সমান সমান মিউ মাইনাস 1 ইন্টু এ। এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করব। তাহলে সরু প্রিজম কখন কিভাবে ব্যাখ্যা করে, অ্যাঙ্গেলের মান কত আসতে পারে, এটা বইয়ের উপর ডিপেন্ড করে বা ম্যাথের উপর ডিপেন্ড করে। আর ফর্মুলাটা হচ্ছে এটা, বি নাম্বারটা, ডেল সমান সমান এ ইন্টু মিউ মাইনাস 1। আচ্ছা, নেক্সটে বলেছে নিচের কোনটা মূল বর্ণ? মূল বর্ণ তো আমরা সবাই জানি আর জি বি, রেড গ্রিন ব্লু। সো এখানে হচ্ছে হলুদ বাদামি আসমানি এগুলা না, আমাদের হচ্ছে গ্রিন সবুজ, এটা হচ্ছে গিয়ে মূল বর্ণ। মূল বর্ণ বলতে আমরা হচ্ছে গিয়ে কি বুঝি? RGB কে বুঝি, রেড গ্রিন ব্লু, তাই না? আচ্ছা, এরপরে 6 সেন্টিমিটার লম্বা একটা বস্তুকে 16 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটা উত্তল লেন্স থেকে 12 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। তাহলে আমার এখানে কি কি দেওয়া আছে? 6 সেন্টিমিটার লম্বা একটা বস্তু, দ্যাট মিনস আমি এখান থেকে বস্তুর দৈর্ঘ্য জানি। 16 সেন্টিমিটার ফোকাস দূরত্বের, তার মানে হচ্ছে আমি এখান থেকে স্মল এফ জানি। 12 সেন্টিমিটার দূরে স্থাপন করলাম, তাহলে বস্তুটাকে যতটুকু দূরে রাখলাম এটা বস্তুর দূরত্ব হয়ে গেল। এবং এই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে তিনটা অপশন দিয়ে তিনটা জিনিস চেক করতে বলেছে, ওভারঅল ভ্যালুটা কেমন হবে।
তাহলে আমাদের এইখান থেকে কি কি দেখতে হবে, বস্তুর যেই পার্শ্বে বিম্বটি সেই পার্শ্বে গঠিত হবে, বিম্বের আকার হবে 24 সেন্টিমিটার, বিম্ব বাস্তব এবং উল্টো হবে। তাহলে এটা হচ্ছে, চলো আমরা এখান থেকে একটু ক্যালকুলেট করে ফেলি। আমাদের স্মল এফ দেওয়া, ইউ দেওয়া, তাহলে এখান থেকে আমি ভি বের করে নিতে পারবো। আমাদের ইকুয়েশন হচ্ছে 1/u প্লাস 1/v ইকুয়ালস টু 1/f। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা হচ্ছে গিয়ে 1/vটা ক্যালকুলেট করব, দ্যাট উইল বি 1/f মাইনাস 1/u। এখন f এর ভ্যালু আমাদের হচ্ছে 12, উত্তর লেন্স বলা, উত্তর লেন্সের জন্য ইউ এফ সবই পজিটিভ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সরাসরি ভ্যালু বসায় দেওয়া যাবে 1/16 মাইনাস 1/12। ঠিক আছে, তাহলে 16 দুগুণে 32, 3 16 48 নেওয়া যায়। তাহলে এখান থেকে 48, এখান থেকে থাকবে হচ্ছে কি আমার 3 মাইনাস 4 12 48, সো 3 মাইনাস 4, তার মানে এখানে রেজাল্ট আসতেছে হচ্ছে নেগেটিভে মাইনাস 1 ডিভাইডেড বাই 48। তাহলে 1/v যদি মাইনাস 1 ডিভাইডেড বাই 48 হয়, v এর ভ্যালু হচ্ছে মাইনাস 48 সেন্টিমিটার। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হইলো, এখান থেকে হচ্ছে গিয়ে ভিটা আমার আসতেছে নেগেটিভ। তাহলে ভি এর ভ্যালু যেহেতু নেগেটিভ আসতেছে, তার মানে বিম্ব হচ্ছে কি আমাদের বাস্তব বিম্ব হলে তো হচ্ছে পজিটিভ আসতো। ভি এর ভ্যালু নেগেটিভ, এই কথাটার মানে হচ্ছে গিয়ে প্রথম কথা অবাস্তব বিম্ব আসতেছে। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে ইকুয়েশনে ভি এর ভ্যালু আসতেছে হচ্ছে নেগেটিভ মাইনাস 48 সেন্টিমিটার। অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব হলে যেন কি হয়, অবাস্তব বিম্ব হলে আমাদের এই যে ওয়ার্ডটা বা এই লাইনটা দেওয়া, এই লাইনটা হচ্ছে জাস্টিফাইড হয় যে বস্তুর যেই পাশে আছে বিম্বটা আমাদের কি হবে, ওই পাশেই থাকবে। তাহলে বিম্ব সেই পাশেই গঠিত হবে, দ্যাট ইজ কারেক্ট, এটা ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে দেখতে হবে হচ্ছে বিম্বে মানে অবাস্তব বিম্ব। বাই দ্য ওয়ে, অবাস্তব বিম্ব যদি বলা থাকে, অবাস্তব বিম্ব থেকে আমরা আর কি জানতে পারি, অবাস্তব বিম্ব হচ্ছে গিয়ে সোজা হয় আর হচ্ছে বিবর্ধিত হয়। সোজা আর বিবর্ধিতর সাথে আমরা হচ্ছে এই অপশনটাকে মিলাবো, 3 নাম্বারটা। তাহলে বলা হচ্ছে বিম্ব বাস্তব আর উল্টা, তার মানে এটা ভুল। তার মানে 3 নাম্বার অপশন আমার যেখানে যেখানে আছে সবই কাটা, এই যে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, 3 নাম্বার অপশন তিনটেই আছে। সো কারেক্ট অ্যান্সার কোনটা হবে আমি অলরেডি জানি, 1 and 2 কারেক্ট অ্যান্সার হবে। তো এখন আমাকে দেখতে হবে যে 1 and 2 আসলেও কারেক্ট অ্যান্সার কিনা। 1 যে কারেক্ট এটা আমরা অলরেডি পেয়ে গেছি, 2 হচ্ছে বিম্বের আকার 24 সেন্টিমিটার হবে, সেটা আমাকে একটু বের করে দেখতে হবে আর কি, বের করে দেখে তারপর আমাকে ডিসিশনটা ফাইনালাইজ করতে হবে। তো এখন আমার ভি এর মান জানা গেল, তাহলে এখন আসি হচ্ছে কি আমাদের বিবর্ধন এম এর ইকুয়েশন হচ্ছে মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। তাহলে এখান থেকে আমাদের ভি এর মানটা সহ সাইন সহ বসানো লাগবে, মাইনাস ইউ এর ভ্যালু হচ্ছে আমাদের 12 আর ভি এর ভ্যালু হচ্ছে গিয়ে মাইনাস 48। তাহলে এখান থেকে আমার 4 12 48, স্মল এম এর ভ্যালু আসতেছে 4। আর স্মল এম সমান সমান আমরা জানি বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে এল প্রাইম মানে হচ্ছে আমার বিম্বের দৈর্ঘ্য is equals to 4 into small l। তো আমি ওখান থেকে এটার মান জানি 4 into 6, তাহলে এখান থেকে আমার চলে আসবে হচ্ছে 4 6 24 সেন্টিমিটার। তাহলে বিম্বের আকার কিন্তু আমি এখান থেকে তাহলে আবার জাস্টিফাই করতে পারবো, বিম্বের আকার 24 সেন্টিমিটার আসলেও ট্রু। দ্যাট মিন্স আমাদের 1 and 2 দুইটা অপশনই আসলে কারেক্ট হচ্ছে। ওকে, তাহলে এটা শেষ। এরপরে বলা পুকুরের পানির ভিতর মাছকে কিছুটা উপরে দেখা যাওয়ার কারণ। পুকুরের পানির ভিতর মাছ কিছুটা উপরে উঠে আসে, মানে ওর প্রকৃত গভীরতা থেকে আপাত গভীরতায় চলে আসে, আলোর প্রতিসরণের জন্য হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার, আলোর প্রতিসরণের জন্য এই ঘটনাটা ঘটবে। আচ্ছা, এবার তাহলে নেক্সটে চলে যাই। নেক্সটে হচ্ছে আমাদের এখানে বলা যে 1/u বনাম 1/v এই লেখচিত্রটি কেমন হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে গিয়ে 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস টু 1/f। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এইখান থেকে 1/u আর 1/v এভাবে করে নেই, আমাদের 1/v হচ্ছে y অ্যাক্সিসে আছে, তাহলে 1/v সমান সমান আমাদের আসতেছে হচ্ছে 1/f মাইনাস 1/u। 1/f যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে সেই ক্ষেত্রে আমাদের 1/v এটা হচ্ছে গিয়ে 1/u এর নেগেটিভের প্রপোর্শনাল আসতেছে, তাই না? তাহলে আমাদের এই গ্রাফের মধ্যে খেয়াল করে দেখো, চারটা গ্রাফই কিন্তু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে 1/v বসানো, মানে আমি সম্পূর্ণ এই 1/v এটাকেই বসাই দিচ্ছি হচ্ছে একটা স্পেসিফিক অ্যাক্সিস ওয়াইতে, আর সম্পূর্ণ 1/u এটাকে বসাই দিচ্ছি হচ্ছে এক্স্যাক্টলি
এক্স অ্যাক্সিসে, তার সামনে আছে একটা মাইনাস, তাহলে ওয়াই প্রপোর্শনাল টু এক্স মূল বিন্দুগামী সরলরেখা, ওয়াই প্রপোর্শনাল টু মাইনাস এক্স উল্টা সরলরেখা। তাহলে ওয়াই প্রপোর্শনাল টু মাইনাস এক্স এই যে মূল বিন্দুগামী সরলরেখা এরকম হবে না, সমান্তরাল তো হবেই না, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে সি, 1/v 1/u, গ্রাফটার ঢাল হচ্ছে নেগেটিভ। তাহলে এরকম আসলো। নেক্সটে যাই, যে যন্ত্রের সাহায্যে দূরবর্তী বস্তু স্পষ্ট বড় করে দেখা যায় তার নাম কি? অনেক দূরের বস্তু স্পষ্ট বড় করে দেখতে আমরা দূরবীক্ষণ যন্ত্র ইউজ করি। কাছের বস্তুকে আরো বড় করে দেখতে ম্যাগনিফাইং গ্লাস, যেমন পেপার পড়ার সময় চোখে যদি দেখতে সমস্যা হয় তো কোনো ছোট জিনিস বড় করে দেখার জন্য ম্যাগনিফাইং গ্লাস ইউজ করি। অনুবীক্ষণ যন্ত্র এটা আমাদের কাছেই থাকে, ওটাকে আমরা হচ্ছে গিয়ে অভিলক্ষ অভিনেত্র অ্যাডজাস্ট করে ওই স্লাইড, একটা ছোট কাচের স্লাইডের উপরে কোনো কিছু থাকলো তাকে আরো বড় করে দেখতে পারলাম। পেরিস্কোপ তো হচ্ছে গিয়ে স্পেসিফিক কেস, এরকম উপরের দিকে থাকে, পেরিস্কোপ দেখতে হচ্ছে গিয়ে এমন হয়। সো পানির নিচে সাবমেরিন থেকে যদি পানির উপরে কোনো কিছু দেখতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এরকম একটা যন্ত্র ইউজ করি, এটাকে বলা হয় পেরিস্কোপ। তো পেরিস্কোপের ক্ষেত্রে আমরা এইখানে হচ্ছে গিয়ে তাকায় থাকি এবং এখান থেকে হচ্ছে গিয়ে উপরে কিছু দেখা যায়, আমাদের এই লেভেলে পানি থাকতে পারে, ঠিক আছে, এটাকে বলা হয় পেরিস্কোপ। তো দূরবীক্ষণ যন্ত্র হচ্ছে যে যন্ত্রের সাহায্যে দূরবর্তী বস্তু স্পষ্ট বড় করে দেখা যায়। সমবাহু প্রিজমের প্রতি সরণাঙ্ক √2, ন্যূনতম বিচ্যুতি কোণ কত হবে? এটা আমরা একটা শর্টকাটের কথা বলেছিলাম। সমবাহু প্রিজম মানে হচ্ছে এ এর ভ্যালু 60 ডিগ্রি, আর আমাদের এইখানে ন্যূনতম বিচ্যুতি কোণ বলা হচ্ছে √2, প্রতি সরণাঙ্ক বলা হচ্ছে √2 মিউ। তাহলে আমরা এখান থেকে হচ্ছে সরাসরি একটা শর্টকাট ফেলে দিতে পারি, তোমাদেরকে এটার ক্যালকুলেট করা লাগবে না। তোমাদেরকে বলেছিলাম যে যদি এ এর মান 60 ডিগ্রি হয় আর মিউ এর ভ্যালু হচ্ছে গিয়ে যদি √2 হয় তাহলে আমাদের ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল এম এর মান আসে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি আমি কোনো ক্যালকুলেশন ছাড়াই বসাই দিতে পারবো। এরপরে বলা, জটিল অনুবীক্ষণ যন্ত্রে কয়টা উত্তল লেন্স দ্বারা গঠিত? দুইটা, অভিলক্ষ আর হচ্ছে গিয়ে অভিনেত্র, তাই না? এক হচ্ছে অভিলক্ষ প্লাস আরেকটাকে আমরা বলি হচ্ছে অভিনেত্র, অবজেক্ট পিস, আর আরেকটা হচ্ছে গিয়ে আইপিস। নেক্সটে চলে যাই। নেক্সটে বলছে নভ দূরবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্য কত? নভ দূরবীক্ষণ যন্ত্র যেটা, সেটা নলের দৈর্ঘ্য আমরা তিন ভাবেই বের করতে পারি। নভ দূরবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্য এফও প্লাস এফি দিয়ে করা যায়। যখন আমরা স্পষ্ট দর্শনের বা ওই যে স্বাভাবিক দর্শনের কথা বলি তখন হচ্ছে এটা, বা স্পষ্ট দর্শন তো না, স্বাভাবিক দর্শন বা ফোকাসিং, অসীমে ফোকাসিং এর ক্ষেত্রে, তাহলে এল সমান এফও প্লাস এফি হতে পারে। আবার স্পষ্ট দর্শনে এফও প্লাস ইউই হতে পারে, আবার এফোর জায়গায় ভিও প্লাস ইউইও বসানো যেতে পারে। সো তিনটা ফর্মুলা দিয়ে আমরা বেসিকলি নভ দূরবীক্ষণ যন্ত্রের দৈর্ঘ্যটাকে ফাইন্ড আউট করতে পারি। নেক্সটে দেখো এখানে বলেছে কোন প্রিজমের আই ডেল লেখচিত্রটি কিরূপ হবে? তাহলে প্রিজমের ক্ষেত্রে আমরা জানি আই বাড়াবো, ডেল কমবে, তারপর কমতে কমতে ডেলের সর্বনিম্ন মানে পৌঁছাবে। তাহলে সর্বনিম্ন মান কোথায়? কমতে কমতে ডেল্টা এম ন্যূনতম বিচ্যুতি অবস্থানে পৌঁছাবে। এরপর আমরা আই কিন্তু বাড়াতেই থাকবো, আই আরো বাড়ালে ডেল, এরপর ডেল এম হতে আবার বাড়তে থাকবে, ঠিক আছে? তাহলে এইরকম জিনিস আমরা আই বাড়াবো, ডেলের মান কমবে, এরকম ইকুয়েশন কোথায় দেখা যাচ্ছে? ডি নাম্বার গ্রাফের মধ্যে, যে আমরা আই সামনের দিকে বাড়াচ্ছি, আস্তে আস্তে ডেলের মান কমতে 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 একটা সর্বনিম্ন মানে পৌঁছায় গেল। এই যে সর্বনিম্ন মানটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ন্যূনতম বিচ্যুতি অবস্থান ডেলেম। তারপর যখন আমরা সামনে আরো আই বাড়াবো তখন আয়ের মান আবার এখান থেকে কি হতে থাকবে? আস্তে আস্তে, মানে ডেলের মান আস্তে আস্তে কি হতে থাকবে? বাড়তে থাকবে। তাহলে শুরুতে আমাদের আয়ের পজিশন ছিল হচ্ছে গিয়ে এখানে, তারপর আমাদের আয়ের পজিশন আসলো এইখানে, তারপর আমাদের আবার আয়ের পজিশন আসলো হচ্ছে এইখানে। সো আই বাড়াতে থাকলে শুরুতে ডেল কমবে, কমতে কমতে ডেল এম এ পৌঁছানোর পর এটা আবার উপরের দিকে বাউন্স ব্যাক করবে এবং এটা আস্তে আস্তে আবার বাড়তে থাকবে। আচ্ছা, এবার তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে গিয়ে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়া। এখানে বলা আছে যে একজন হস্তরেখাবিদ হাতের রেখা পরীক্ষা করার জন্য একটা লেন্স ব্যবহার করেন। হস্তরেখাবিদ হাতের রেখা পরীক্ষা করার জন্য যে লেন্স ব্যবহার করেন সেই লেন্সটা হচ্ছে গিয়ে দেখতে
এরকম হয়, তাই না? এরকম একটা লেন্স উনি হচ্ছে কি এখান থেকে ইউজ করেন, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ম্যাগনিফাইং গ্লাস। সো যে লেন্সটি ব্যবহার করেন তার ফোকাস দূরত্ব দেওয়া 12.5 সেন্টিমিটার, তার মানে এখান থেকে আমি স্মল এফ এর ভ্যালুটা জানি। তিনি এক লোকের হাতে রেখা দেখার জন্য হাতটি যন্ত্র থেকে একটা নির্দিষ্ট দূরত্বে রাখলেন। এই যতটুকু দূরত্বে রাখলেন সেই দূরত্বকে আমরা হচ্ছে এ ধরে নিই সাধারণত, এবং স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে বিবর্ধিত বিম্ব পেলেন। তো হাতে একটা নির্দিষ্ট দূরত্বে রাখলো ভালো কথা, কিন্তু যখন আমরা ওই চোখ আর হচ্ছে গিয়ে লেন্সের মধ্যবর্তী দূরত্ব ওইটাকে আমরা এ ধরি, তাহলে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে বিবর্ধিত বিম্ব উনি হচ্ছে গিয়ে পেলেন। হস্তরেখাবিদ যন্ত্রটির সাহায্যে কত গুণ বিবর্ধিত বিম্ব পেয়েছিলেন? তাহলে এইখানে আমরা যে যন্ত্রের কথা বলছি এই যন্ত্রকে আমরা বলি হচ্ছে গিয়ে সরল অণুবীক্ষণ যন্ত্র, অথবা এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে বিবর্ধক কাচ, অথবা আমরা ইংলিশে এটাকে বলি হচ্ছে গিয়ে ম্যাগনিফাইং গ্লাস। তাহলে এই যে যন্ত্রটার কথা বললাম, আমাদের এই যন্ত্রের ক্ষেত্রে সরল অণুবীক্ষণ যন্ত্র বা বিবর্ধক কাচ অথবা ম্যাগনিফাইং গ্লাস যদি হয়, তাহলে একটা ম্যাগনিফাইং গ্লাস আমরা আঁকতে গেলে আমরা হচ্ছে সাধারণত এরকম একটা ফ্রেম নিই, এবং এই ফ্রেমের মধ্যে এখানে হচ্ছে কি এরকম একটা লেন্স বসানো থাকে, ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে কি ম্যাগনিফাইং গ্লাস। এই তাহলে এই গ্লাসের মধ্যে দিয়ে আমরা হচ্ছে কি বেসিক্যালি ছোট জিনিসকে বড় করে দেখি। মানে এটা নিচে যদি আমরা একটা এরকম কাগজের টুকরা রাখি, এই কাগজের টুকরাটা যদি রাখি, এবং এই কাগজের টুকরাতে যদি আমরা এরকম একটা সরেও দেখতে পাই এইটুক, তো এইখানে এইটা হচ্ছে গিয়ে তখন এরকম বড় করে দেখা যাবে আর কি, ঠিক আছে? এরকম। তো এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ম্যাগনিফাইং গ্লাস বা বিবর্ধক গ্লাস। এখন এটা দেখব যখন, তখন হচ্ছে গিয়ে লেন্স থেকে আমাদের এইখানে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট দূরত্বে আমাদের চোখটা থাকবে। অনেক সময় লেন্সের একদম কাছাকাছি দূরত্বে চোখ থাকতে পারে, আবার হচ্ছে কি আমরা এরকম একটা নির্দিষ্ট দূরত্বে চোখকে রেখে দিতে পারি। তো লেন্স থেকে চোখ যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, সেই দূরত্বটুককে আমরা হচ্ছে কি এখানে ধরে নিচ্ছি এ। এ হচ্ছে লেন্স হতে চোখের দূরত্ব। তাহলে লেন্স হতে চোখের দূরত্ব আমরা হচ্ছে কি এখানে এ ধরে নিচ্ছি। তাহলে যদি আমাদের এরকম কাজ হয়, তাহলে এইখানে আমরা দুইটা স্পেশাল কেসে ফর্মুলাগুলো লিখতে পারি। আমরা একটা বক্স নিয়ে নিই আগে। তাহলে আমাদের এখানে হচ্ছে যদি চোখ হতে লেন্স এ দূরত্বে থাকে, তাহলে আমরা যে বিবর্ধনের ইকুয়েশনটা লিখব সরল অণুবীক্ষণ যন্ত্রের জন্য 1 প্লাস ডি মাইনাস এ ডিভাইডেড বাই এফ, ঠিক আছে? যদি চোখ হতে লেন্স এই দূরত্বে থাকে তাহলে আমরা এম এর ইকুয়েশন লিখব 1 প্লাস ডি মাইনাস এ ডিভাইডেড বাই এফ। আর যদি চোখ লেন্সের একদম কাছে থাকে, মানে ইনডিরেক্টলি আমরা বোঝাতে চাইলাম যে এ এর মানটা অ্যাপ্রক্সিমেটলি 0ই ধরে নেওয়া যায়, এরকম ক্ষেত্রে আমাদের স্মল এম এর ইকুয়েশনটা তখন 1 প্লাস সিম্পলি ডি বাই এফ এরকম করে নিয়ে বসাতে হয়। ডি এর পরিচয় তো তোমরা জানোই, ডি হচ্ছে কি আমাদের স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি আমরা দুইটা ইকুয়েশন জেনে গেলাম। এখন এখানে একটা নির্দিষ্ট দূরত্বে চোখটা রাখা আছে নাকি নাই সেরকম কিছু বলা নাই। সো যদি কিছু বলে না দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এ এর মানটা 0 ধরে নিয়ে ফর্মুলায় বসাবো। তাহলে হস্তরেখাবিদ যন্ত্রটির সাহায্যে কত গুণ বিবর্ধিত বিম্ব পেয়েছিলেন? আমি কিন্তু স্মল এফ এর ভ্যালু অলরেডি জানি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে এম এর ইকুয়েশনটা আসবে হচ্ছে 1 প্লাস ডি ডিভাইডেড বাই এফ। ডি এর মান কত? এটার মান হচ্ছে 25 সেন্টিমিটার, আর স্মল এফ এর মান হচ্ছে 12.5। তো 12.5 দুগুণে 25, তার মানে এক্স্যাক্টলি এটা আসতেছে 1 প্লাস 2, তার মানে আমার রেজাল্ট আসতেছে হচ্ছে 3।
3 কোথায় আছে? 3 হচ্ছে গিয়ে আমাদের এখানে ডি নাম্বার অপশনের মধ্যে আছে, তাহলে ডি নাম্বার অপশনটা আমার জন্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপরে আসি আমাদের সেম কোশ্চেন বলেছে উক্ত যন্ত্রটির সাহায্যে পূর্বের অবস্থানে আড়াই গুণ বিবর্ধিত বিম্ব পেতে হলে লেন্সটিকে পূর্বের অবস্থান থেকে কত দূরে সরাতে হবে। তার মানে পূর্বে কিন্তু আমরা ধরেই নিয়েছি এখানে এ এর মান কি, এখানে এ এর মান হচ্ছে 0, সো একদম চোখের কাছে ধরা। এরপরে হচ্ছে উনি আড়াই গুণ বিবর্ধিত বিম্ব পেতে চায়, তো আড়াই গুণ বিবর্ধিত বিম্ব পেতে চাওয়া এটার মানে হচ্ছে কি আমাদের স্মল এম এর ভ্যালু এটা হচ্ছে 2.5 করতে হবে। এখন স্মল এম এর ভ্যালু ছিল হচ্ছে গিয়ে 3, উনি যদি 2.5 করতে চায় তাহলে হচ্ছে গিয়ে লেন্সটিকে পূর্বের অবস্থান থেকে, মানে একদম চোখের যে কাছে ধরে রাখছিলাম এখান থেকে এখন একটু সরাইতে হবে। তো লেন্সকে পূর্বের অবস্থান থেকে কত দূর সরাতে হবে, তার মানে হচ্ছে আমাদের বেসিক্যালি চোখ আর লেন্সের মাঝখানে এখন একটা দূরত্ব ক্রিয়েট করতে হবে, দ্যাট মিন্স একটা এ ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে স্মল এম এর ইকুয়েশনে আমরা তাহলে 1 প্লাস ডি মাইনাস এ ডিভাইডেড বাই এফ এই ইকুয়েশনটা দিয়ে তখন ক্যালকুলেশন করব, যেখানে স্মল এম এর মান ধরতে হবে হচ্ছে 2.5। তাহলে এইখান থেকে ডি মাইনাস এ ডিভাইডেড বাই স্মল এফ এটার ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 2.5 মাইনাস 1, দ্যাট মিনস এটার ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 1.5। তাহলে এখান থেকে ডি মাইনাস এ এটার ভ্যালু আসবে হচ্ছে 1.5 এফ, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 1.5, স্মল এফ এর ভ্যালু হচ্ছে গিয়ে 12.5 আমরা অলরেডি জানি, সো 1.5 এর সাথে আমরা 12.5 কে মাল্টিপ্লাই করব, 12.5 1.5 75/4 আসে, সো 18.75। আমাদের এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 18.75। আমরা কিন্তু আবার আগের কোশ্চেনটার সেম বইতে এটাকে স্মল এফ ধরে নিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের 18.75 আসলে আমাদের এর ইকুয়েশন আসবে হচ্ছে ডি মাইনাস 18.75। তাহলে আমাদের ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে গিয়ে 25। এখান থেকে এটা মাইনাস করলে 25/4 আসে, সো 6.25 আসে। তাহলে 25 মাইনাস 18.75 করলে আমরা এখান থেকে রেজাল্ট পেয়ে যাচ্ছি হচ্ছে 6.25 সেন্টিমিটার, যেটা আমাদের বি নাম্বার অপশনের মধ্যে অলরেডি বলে দেওয়া আছে। তাহলে 6.25 সেন্টিমিটার, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে বলেছে একটা নভ দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য আর অভিনেত্রের ফোকাস দূরত্ব 25 আর 5, অসীমে ফোকাসিং এর জন্য এটার যন্ত্রের দৈর্ঘ্য কত হবে। তো এই যে আমাদের এখানে কিন্তু প্রথম কথা ক্লু ওয়ার্ডটা দেখতে হয়, প্রথমে নভ দূরবীক্ষণ যন্ত্র পড়া, সো এটা হচ্ছে আমার ক্লু নাম্বার 1। অ্যান্ড আমাদের এখানে বলেছে অসীমে ফোকাসিং, অসীমে ফোকাসিং বলা মানে এটা হচ্ছে ক্লু নাম্বার 2। তাহলে আমাদের অসীমে ফোকাসিং হলে কি হয়, অসীমে ফোকাসিংয়ে আমরা যন্ত্রের দৈর্ঘ্য সিম্পলি দুইটা এফ ও এফ ই যোগ করে আমরা হচ্ছে কি এখান থেকে ভ্যালু বের করি। তাহলে ক্যাপিটাল এল এটার ভ্যালু হবে হচ্ছে এফ ও প্লাস এফ ই, বিবর্ধন হবে এফ ও ডিভাইডেড বাই এফ ই। তাহলে একটা হচ্ছে 25 সেন্টিমিটার আর আরেকটার ভ্যালু হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার। তাহলে আমার এখান থেকে সরাসরি আসবে হচ্ছে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার, আমার এখানে কিন্তু 30 মিটার আছে, এই যে, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে অ্যান্সার করতে হবে। দুইটা অপশনে 30 আছে, একটা মিটার একটা সেন্টিমিটারে, তো সি নাম্বার অপশনে সেন্টিমিটার দেওয়া, এটা হয়ে যাবে হচ্ছে আমার জন্য কারেক্ট অ্যান্সার। এরপর আসি, এখানে বলেছে নিচের কোনটি লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। লেন্স প্রস্তুতকারকের সমীকরণের সময় আমার আবার দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে, একটা হচ্ছে গিয়ে গোলীয় পৃষ্ঠে প্রতিসরণ আর একটা হচ্ছে গিয়ে লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। সো দুইটা ইকুয়েশন আমরা এখান থেকে একটু মাথায় রাখবো। তো এইখান থেকে যেটা মনে রাখবো সেটা হচ্ছে যদি আমাদের বলে গোলীয় পৃষ্ঠে প্রতিসরণ, ঠিক আছে, যদি আমাদের গোলীয় পৃষ্ঠে প্রতিসরণের কথা বলে তাহলে ইন দ্যাট কেস আমরা মনে রাখবো যে এরকম যদি একটা লেন্স থাকে, লেন্সের এখান থেকে যদি একটা মিডিয়াম আমরা অ্যাক্সিস আঁকি, এটা যদি আমাদের মিডিয়াম হয়, একটা মিডিয়াম, এটার মানে প্রতিসরণাঙ্ক হয় μ1, এখানে যদি আরেকটা মিডিয়াম হয় এটার প্রতিসরণাঙ্ক হয় যদি μ2, তাহলে এইখান থেকে হচ্ছে গিয়ে পরবর্তীতে আলো এসে এইখানে পড়বে, এখানে পড়ার পরে আলো আবার হচ্ছে গিয়ে এইখানে চলে আসবে। তাহলে প্রথমে আমার μ1 থেকে হচ্ছে একটা অবজেক্ট আছে এইটা, এইখান থেকে নিয়ে আমরা ধরলাম এই অবজেক্টের এই পর্যন্ত দূরত্ব হচ্ছে গিয়ে ইউ, আর এইখানে হচ্ছে μ2 আমাদের বিম্ব গঠিত হলো ধরলাম এইখানে, এবং এইখান থেকে নিয়ে এইটুকের যে দূরত্ব সেই দূরত্বটুককে আমরা ধরলাম হচ্ছে গিয়ে ভি। তাহলে আলো এখানে এসে পড়ার পরে আলো আবার এখানে এসে ব্যাক করলো।
তাহলে আমাদের μ1 এই মাধ্যম থেকে আলো আসতেছে μ2 মাধ্যমে, যে এখানে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে গলীয় তলে প্রতিসরণের সূত্র আমরা তখন লিখি হচ্ছে কি এইভাবে, μ2 ডিভাইডেড বাই ভি প্লাস μ1 ডিভাইডেড বাই ইউ ইজ ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই হচ্ছে আর। আর হচ্ছে আমাদের এই যে বক্রতল, এই বক্রতার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে মানে আমাদের এই বাঁকা তলটা, গলীয় তলটা, এই গলীয় পৃষ্ঠ বা গলীয় তলটার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে স্মল আর। তাহলে μ2 বাই ভি প্লাস μ1 বাই ইউ ইজ ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই আর। এটা একটু মাথায় রাখার চেষ্টা করব। μ2 হচ্ছে গিয়ে আলো যে মাধ্যমে প্রবেশ করছে, ঠিক আছে। আর μ1 যেটা, এটা হচ্ছে গিয়ে আলো যে মাধ্যম থেকে আসে। তাহলে একটা হচ্ছে μ1 আর একটা হচ্ছে গিয়ে μ2। এটা কখন আমরা তাহলে বললাম, এটা হচ্ছে যখন আমাদের গলীয় পৃষ্ঠে প্রতিসরণের কথা আমাদেরকে বলবে বের করতে, তাহলে তখন হচ্ছে আমরা গলীয় পৃষ্ঠে প্রতিসরণে এই সূত্র দিয়ে আমরা যে কোনো একটা গলীয় পৃষ্ঠের প্রতিসরণের ফর্মুলা বের করতে পারবো। আর এখান থেকে আরেকটা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লেন্সে প্রতিসরণ। সরাসরি যদি আমাদের লেন্সের কথা বলে দেয় এবং হচ্ছে গিয়ে আমাদের লেন্সে প্রতিসরণের কথা বলে, তাহলে লেন্সে প্রতিসরণে আমাদের হচ্ছে গিয়ে একটা ফর্মুলা আছে, এটাকে আমরা লিখি এইভাবে করে 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইজ ইকুয়ালস টু 1 বাই এফ। এটা তো আমরা সবাই অলরেডি জানি। আর 1 বাই এফ এর সাথে আমরা আবার রিলেট করতে পারি এম মিউ এল মাইনাস 1, তার সাথে আসবে হচ্ছে 1 বাই আর 1 মাইনাস 1 বাই আর 1 বাই r1 মাইনাস 1 বাই r2। অথবা এই সমীকরণকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি মিউ এল ডিভাইডেড বাই মিউ এম মাইনাস 1, তার সাথে থাকবে হচ্ছে 1 বাই r1 মাইনাস 1 বাই r2। এই হচ্ছে কি আমাদের ইকুয়েশন। এটা তাহলে একটু মাথায় রাখার চেষ্টা করব। এটা হচ্ছে যদি লেন্সের মানে লেন্স তৈরির সমীকরণ বলে বা লেন্সে প্রতিসরণ হচ্ছে বলে, তাহলে আমরা ইকুয়েশনটা ইউজ করতে পারবো আর কি। তাহলে এম মিউ এল মানে হচ্ছে গিয়ে মিডিয়াম, চারপাশের মিডিয়াম বা মাধ্যমের সাপেক্ষে, এল মানে লেন্সের যে প্রতিসরণাঙ্ক আছে সেটা। তাহলে এখানে মাথায় রাখবো মিউ এল, যেটা মিউ এল হচ্ছে গিয়ে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক। আর এখানে যেটা আমরা লিখলাম মিউ এম, এটা হচ্ছে চারপাশের বা লেন্সের চারপাশের মাধ্যম, এভাবে লিখি লেন্সের চারপাশের মাধ্যমের প্রতিসরণাঙ্ক, ঠিক আছে। তাহলে মিউ এল ডিভাইডেড বাই মিউ এম মাইনাস 1, 1 বাই r1 মাইনাস 1 বাই r2। r1 এবং r2 আমাদের ওই যে উত্তল লেন্স অবতল লেন্স দেখে বাস্তব অবাস্তব দেখে তারপর সাইন সহকারে বসাতে হবে। ফর্মুলায় কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। এইখানে আমরা যে মাইনাস দিয়েছি, মাইনাসটা কিন্তু ফর্মুলার মাইনাস, ঠিক আছে। এই মাইনাস মাইনাসের মতো থাকবে। দেন r1 r2 নিজের মানের মধ্যে যদি কোনো মাইনাস আসতে পারে, সেটা তখন পরবর্তীতে সেকেন্ড লাইন থেকে বসে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, তাহলে লেন্স প্রস্তুতকারক সমীকরণ হচ্ছে 1 বাই এফ ইজ ইকুয়ালস টু মিউ মাইনাস 1, 1 বাই r1 মাইনাস 1 বাই r2। এখানে দেখো এম এর ইকুয়েশন এরকম একটা ইকুয়েশন বলা, মিউ বাই ভি প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়ালস টু মিউ মাইনাস 1 বাই আর। এগুলো কিন্তু গলীয় তলের প্রতিসরণের জন্য। যখন আমরা লেন্সের কথা বলবো, লেন্সের প্রতিসরণের সূত্র হচ্ছে 1 বাই এফ মিউ মাইনাস 1, 1 বাই r1 মাইনাস 1 বাই r2। মিউটা হচ্ছে কি বেসিক্যালি এই মিউ, এম মিউ এল যেটা সেটা। তাহলে আমাদের জন্য এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার। নেক্সটে আমরা যাই, বলেছে এফ ফোকাস দূরত্বের দুটি উত্তল লেন্স পরস্পরের সংস্পর্শে রাখলাম, তো তুল্য ফোকাস দূরত্ব কত হবে? তো এখানে হচ্ছে আমাদের মাঝখানে কোনো দূরত্ব কিছু বলা নেই, পরস্পরের সংস্পর্শে রাখা বললো। তাহলে একটা হচ্ছে গিয়ে স্মল এফ আর একটা হচ্ছে গিয়ে আমাদের স্মল এফ।
তাহলে আমরা এটাকে এফ প্রাইম দিই। তাহলে 1/f এটা আসবে হচ্ছে গিয়ে 2/f, দ্যাট মিনস আমাদের এফ প্রাইম এটার ভ্যালু আসবে হচ্ছে গিয়ে f/2। ঠিক আছে, f/2 আমাদের কোন অপশনে আছে? f/2 হচ্ছে বি নাম্বার অপশনে, তাহলে বি নাম্বারটা আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। নেক্সটে হচ্ছে একটা জটিল অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য এবং অভিনেত্রের বিবর্ধনের কথা বলা M1 আর M2। তো যন্ত্রের মোট বিবর্ধন কত হবে? তো যন্ত্রের মোট বিবর্ধন আমরা স্মল m দিয়ে লিখি অথবা ক্যাপিটাল M যেটা দিয়ে লিখি না কেন, মোট বিবর্ধন নর্মালি হচ্ছে গিয়ে দুইটা বিবর্ধনকে গুণ করে বের করতে হয়। মানে একবার অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য এবং অভিনেত্র, এটা অভিলক্ষ্য। সো এইখানে আমরা এটাকে একটু ঠিক করে দিই, একটা হচ্ছে অভিলক্ষ্য আর একটা হচ্ছে গিয়ে অভিনেত্র। সো অভিলক্ষ্য একবার বিবর্ধন করে, আবার হচ্ছে গিয়ে অভিনেত্র একবার বিবর্ধন করে, দুইজনের বিবর্ধন ডবল করে আমাদের গুণ করতে হয়। সো দুইজনের বিবর্ধনকে হচ্ছে গিয়ে গুণ করে দিতে হয়, গুণ করে আমি ফাইনাল বিবর্ধনটা পাই। তো M1 ইন্টু M2 এটা করলেই আমি হচ্ছে গিয়ে এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে M1 ইন্টু M2 কোথায় আছে? সি নাম্বার অপশনে, তার মানে সি নাম্বার অপশনটা আমার জন্য হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন, একটা আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে পানি মাধ্যমে প্রবেশ করলো, শূন্য মাধ্যমে আলোর দ্রুতি দেওয়া, পানির প্রতিসরণাঙ্ক দেওয়া। তাহলে শূন্য মাধ্যম থেকে আমাদের বলেছে পানি মাধ্যমে প্রবেশ করলো, তার মানে আমাদের কোশ্চেনের মধ্যে বলা যে শূন্য মাধ্যম এইখান থেকে প্রবেশ করতেছে হচ্ছে গিয়ে পানি মাধ্যম। তাহলে শূন্য মাধ্যম কি হালকা? অবভিয়াসলি হালকা মাধ্যম থেকে পানি প্রবেশ করতেছে, মানে আলো প্রবেশ করতেছে পানিতে, মানে ঘন মাধ্যমে। তাহলে শূন্য মাধ্যম থেকে যখন পানিতে প্রবেশ করবে, কম্পাঙ্কর তো কোনো চেঞ্জ হয় না, কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে, দ্যাটস ট্রু। তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে, দিস ইজ অলসো ট্রু। বাট তরঙ্গ বেগ অপরিবর্তিত থাকতে পারবে না, কারণ আমরা ইকুয়েশন জানি হচ্ছে v সমান এফ ল্যামডা। তাহলে v সমান এফ ল্যামডার মধ্যে আমাদের এই যে এফ যেটা, এটা হচ্ছে কি আনচেঞ্জড থাকে, মানে সোজা কথায় অপরিবর্তিত থাকবে। তাহলে এটা যদি অপরিবর্তিত থাকে তাহলে আমাদের এই ল্যামডা কি হবে? ল্যামডা হচ্ছে কি এখান থেকে চেঞ্জ হবে, আর ভি কি হবে? অবভিয়াসলি ভিও চেঞ্জ হবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে ভি আর ল্যামডা দুজনই চেঞ্জ হয়, তরঙ্গ বেগ অপরিবর্তিত থাকতে পারে না। তাহলে আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? আমাদের 1 and 2, 1 and 2 হচ্ছে এ নাম্বার অপশনে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমাদের বলেছে উপরের চিত্রদ্বয় হতে কোনটা সঠিক। খেয়াল করো, উপরের চিত্রদ্বয় হতে আমাদের লেন্সের যে প্রতিসরণাঙ্ক সেটাকে ধরে নেওয়া আছে মিউ, এখানেও লেন্সের প্রতিসরণাঙ্ক ধরে নেওয়া আছে মিউ। চারপাশের মাধ্যমের প্রতিসরণাঙ্ক একবার ধরা মিউ1, একবার হচ্ছে গিয়ে মিউ2। তো চারপাশের মাধ্যম থেকে যখন লেন্সে এসে আলোক পড়তেছে, বের হয়ে যাওয়ার সময় আলো আবার ছড়ায় যাচ্ছে মাধ্যমে যখন প্রবেশ করতেছে, আর এখানে যে মাধ্যমগুলো থেকে আলো এসে লেন্সে পড়তেছে ওইভাবেই সোজাসুজি বের হয়ে যাচ্ছে, এখানে কোনো রকমের চেঞ্জ আসতেছে না, আলো অভিসারী হচ্ছে না, অপসারী হচ্ছে না। তার মানে সোজা কথায় আসলে আমার এই লেন্সের যে মিউ আর লেন্সের চারপাশের মাধ্যমের আমার যে মিউগুলো আছে, এই মিউগুলো বেসিকলি সমান। লেন্সের মিউ আর হচ্ছে গিয়ে এই মিউ কিন্তু একই বিধায় এখানে হচ্ছে গিয়ে আলো যেভাবে প্রবেশ করতেছে ওই পাশে বের হয়ে যাচ্ছে। আর যেহেতু হচ্ছে গিয়ে মিউ2 এখানে আমার মিউ এর সাথে আলাদা, এবং আলাদা বিধায় আলো হচ্ছে গিয়ে আমাদের চারপাশে অপসারী হয়ে চলে যাচ্ছে। তার মানে মিউ আর মিউ1 বেসিকলি সেম, মিউ1 বেসিকলি সেম, মানে আমাদের সি নাম্বার অপশনটা কারেক্ট। আচ্ছা, এবার যাই, কোন অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য এবং অভিনেত্রের বিবর্ধন যথাক্রমে 4 আর 5, মোট বিবর্ধন কত হবে? তোমরা একটু আগেই জানলা যে মোট বিবর্ধন আমরা ক্যাপিটাল এম দিয়ে লিখি, স্মল এম দিয়ে লিখি। সো ক্যাপিটাল এম সমান আমাদের অভিলক্ষ্য অভিনেত্র দুইজনই বিবর্ধন করে, দুজনের বিবর্ধনকে গুণ করতে হয়। তাহলে আমাদের একটার বিবর্ধন হচ্ছে 4, একটার বিবর্ধন হচ্ছে 5, তাহলে 4/5 আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 20। আমাদের ফাইনাল যে বিবর্ধন, সেই ফাইনাল বিবর্ধন আসবে হচ্ছে গিয়ে 20। তাহলে 20 হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। এই টাইপের ম্যাথগুলোই হচ্ছে গিয়ে মোটামুটি তোমাদের দেখানোর দরকার ছিল। মোটামুটি আমরা ফুল চ্যাপ্টারে যে অঙ্কগুলো দরকার, ফর্মুলাগুলো দরকার, সেগুলো দেখানোর পাশাপাশি তোমাদেরকে ম্যাথগুলো একটু দেখিয়ে দিয়েছি, সো দ্যাট আমাদের বোর্ডে কেমন প্রশ্ন হয় সেই সম্বন্ধে তোমাদের একটু আইডিয়া থাকে, এবং ফুল চ্যাপ্টারটা আমাদের এই ওয়ান শটটা ক্লাস করলে মোটামুটি কভার আপ করা যায়। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার হচ্ছে অন্য কোনো ক্লাসে হয়তো দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।